তো 3:30টার সময় আমি গাইছি হুই হুই হুই। তো অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ লাইক কাউকে জিতিয়ে দাও বাড়ি যেতে দাও, যাদের ইচ্ছা জিতিয়ে দাও বাড়ি যেতে দাও। আই থিঙ্ক সবাই আমরা এরকম টায়ার্ড, এরকম মানে চোখ এরকম করে খুলে রাখতে হচ্ছে। এর জন্য আমাদের যে মেন্টর আনন্দ শর্মা এবং রণদীপ স্যার, আনন্দ শর্মা হচ্ছে গিয়ে দ্য মেইন গাই, the rock star, মানে লাভ আনন্দ শর্মা, হি ইজ মাই ফেভারিট অ্যান্ড আই এম হিজ ফেভারিট। জেফার রহমানকে আমি অনেক দিন ধরে ফলো করি ফর হার হেয়ার। আমার গান শেষ হয়েছে, যিশুদা একদম প্রথমে সোনুজিকে জিজ্ঞাসা করেছে আমার গান কেমন লেগেছে। তো আমি না খুব অনায়াসে এরকম শানু স্যারের দিকে তাকিয়েছি এভাবে, এবং তারপরে সোনু স্যার বলছে মানসী, তারপর আমি এদিকে ঘুরেছি। তো দ্যাট ওয়াজ এ এক্সপিরিয়েন্স। তখন সবাই বুঝতে পেরে গেলাম আমার কানা অন্ধ, লিটারেলি ঠুস দিয়ে যাতায়। কারণ আমি যখন বড় হয়েছি আমাকে তো জন্মেছি, জন্মানোর পর আমি বড় হওয়া পর্যন্ত আমার মা আমাকে কনসেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করেনি যে তুমি বড় হয়েছো বাবু, তুমি কি মাছ খাবে? অন্নপ্রাশনে বড় মাছের মাথাটা মুখের সামনে দিয়ে ছবি আছে, তাহলে ওটা তো হয়ে গেছে, ঠুসে দেওয়াই বলে। তো ওটা আমি তো মানে ইয়ার্কি মেরে বলেছি, ওটা আমি সিরিয়াসলি বলিনি যে ঠুসে দেওয়া হয়, মানে ইটস আ রিচুয়াল একদম। মানে পাওয়ারফুল সিঙ্গিং ওনার, উনি আমি যেটা গাই ওনার ভাল লাগে। আমি যখন লতাজির কোনো গান বা কোনো মেলোডি কিছু গাই সেটা ওনার ভাল লাগে। ইট ইজ আ মানে কম্প্রেসড ভয়েস ওনার মনে হয়। তো ওটা আমি খুব মজা পেয়েছিলাম যে এইটাই তো আমি শুনতে চেয়েছিলাম এতদিন। তার মধ্যে শ্রেয়া ম্যাম বলেছে। তো স্যার আমাদের সবসময় বলতেন যে দুটো কানে ইনিয়ার, বাট আমার হয় না দুটো কানে ইনিয়ার, আমি একটা কানে ইনিয়ার দিয়ে গাইতেই বেশি কমফোর্টেবল। সো ওইটাকে আমি সাউন্ডটাকে ব্যালেন্স করলাম আস্তে আস্তে, 2-3টে পারফরমেন্স লাগলো যে একটা কানে যদি ইনিয়ার নিয়ে এক্স্যাক্ট কততে রাখলে আমার সব ব্যান্ডের সাথে একটা পারফেক্ট ব্যালেন্স হবে। আমি যেদিনকে রেওয়াজ করি, যেদিনকে আমার হয় না 1-2 দিন স্কিপ যায়, সেদিনকে আই ডোন্ট মানে হে বাবা খুব গিল্ট করি। হ্যাঁ, সেটা যদি অনেক দিন হয়ে যায় তখন একটা গিল্ট আসা শুরু করে। তো আমার মনে হয় কেউই ওরকম ভাবে ভাবেনি যে এবার জিতবো, এই গানগুলো দেবো, এই গানগুলো গাইলে জিতে যাবো, এরকম ভাবে সময়ই পাইনি আমরা যা গান পেয়েছিলাম সেগুলো নিয়ে খাটতে সবার এটাই ভেবেছিলাম আমরা যে তো জাস্টিস করতে পারি গানগুলোকে, অ্যাটলিস্ট আমি এটা ভেবেছিলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকে সোল কানেকশন পডকাস্টে এসছে ইন্ডিয়ান আইডল, দ্য ইন্ডিয়ান আইডল, মানে যেই শোটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ মোস্ট রিয়েলিটি শো, সেখানে কে জিতেছে? মানসী ঘোষ। তার পডকাস্ট ডেবিউ করতে চলে এসছে সোল কানেকশন পডকাস্টে। কি বলবো বলুন, ব্যাপারটা জাস্ট হয়ে গেল। আমি একদিন মানসীকে বললাম, মানসী বললো যে হি রিয়েলি ওয়ান্টস টু কাম হেয়ার, সো পডকাস্ট ডেবিউটা হয়ে গেল সোল কানেকশন পডকাস্টে। আজকের এপিসোডে আমরা মজা করেছি, আমরা আড্ডা মেরেছি, আমরা সিরিয়াস কথা বলেছি, আমরা গান শুনেছি, আমরা সবটা করেছি। একটা দুর্দান্ত আড্ডা, যে আড্ডাটা আমি পার্সোনালি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি আড্ডাটার পর। আই হোপ যে আপনারাও হ্যাপি হয়ে যাবেন আড্ডাটার পর, যেটা সোল কানেকশন পডকাস্ট আপনাদের প্রমিস করে। আজকের আড্ডাটা জাস্ট শান্ত মাথায় সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। হ্যাঁ, সো আজকে আমাদের সঙ্গে আছেন মানসী ঘোষ, দ্য ইন্ডিয়ান আইডল। থ্যাংক ইউ মানসী, থ্যাংক ইউ ফর কামিং। আর যেটা বলতে হবে আপনারা অনেকেই জানেন, I am not prepared for this. But I am very prepared for this. Acha. Well, welcome to Soul Connection Podcast. Thank you so much for inviting. Thank you for coming. Thank you for your first podcast ever. এটা আমার পডকাস্ট ডেবিউ, আমার প্রথম লাইফের প্রথম পডকাস্ট। এবং আরো শর্টস হয় না, এই শর্টসও প্রচুর দেখেছি আমি, এবং আমি বেছে বেছে যারা গায় তাদেরই অফকোর্স কমন ইন্টারেস্ট থেকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তার জন্য আমাদের অ্যাজ সুন আই রিসিভড ইয়োর কল, আমি বললাম যে ইয়েস, আই ওয়ান্ট টু গো। বেশ, থ্যাংক ইউ ফর কামিং। কেমন আছো মানুষই বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ইন্ডিয়ান আইডল মানে ইটস এ হিউজ কি বলবো, হিউজ মাইলস্টোন বলা যায়, অ্যাচিভমেন্ট না বলে আমার মনে হয় একটা বড় মাইলস্টোন। যে মাইলস্টোনটা রিচ অনেকেই করতে চায়, যারা সিঙ্গিং অ্যাসপারেন্ট সিঙ্গার তারা প্রত্যেকেই ভাবে আমি ইন্ডিয়ান আইডলে একবার যাব। আর সেখানে ইন্ডিয়ান আইডল জিতে যাওয়া, বাংলার একটা মেয়ে হয়ে, বাঙালি একজন সিঙ্গার হয়ে, so proud of you. Thank you so congratulations. Thank you. By the way, তোমাকে আমি বলেওছি আগে যে you have been my favorite from day one.
এটা অডিশনের থেকে, অ্যান্ড দ্যাটস ভেরি, মানে আমার পুরো টিম জানে যে ইউ ওয়ার মাই ফেভারিট। এবং হয় না ফেভারিট যখন যেতে তখন আনন্দ বেশি হয়, তো আনন্দ বেশি হচ্ছে। তোমার ফেভারিট ব্যাটিং। সো তোমার ইন্ডিয়ান আইডল এটা তো একটা মাইলস্টোন, আর জার্নিটা তো শুরু হয়েছে অনেক আগে। ছোটবেলাটা কিরম ছিল মানুষের, ছোটবেলাটা কিভাবে কেটেছে? তো ছোটবেলায় আমার মা, স্পেশালি আমার বাবা, অলওয়েজ আমার মা যা করে আমার বাবা সাপোর্ট করে। তো বেসিক্যালি আমার মা হচ্ছে গিয়ে, মায়ের ইচ্ছা ছিল যে আমার মেয়ে গান শিখবে ভালো করে। যেমন আই থিঙ্ক বাঙালি ফ্যামিলিতে সবাই পড়াশোনার পাশাপাশি গান নাচ আঁকা আমাদের শেখায়, সবাই শেখে। হ্যাঁ, তো আমার মা আমাকে ইনফ্যাক্ট গান, আঁকা এবং নাচ তিনটেতেই ভর্তি করিয়েছিলেন, এবং ভেবেছিলেন যে যেটার উপর ইন ফিউচার ইন্টারেস্ট আমার বেশি থাকবে তো সেটা আমি আস্তে আস্তে পারসিউ করব। তো আমি নাচতেও খুব পছন্দ করতাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম গানের উপর ইন্টারেস্টটা একটুখানি বেশি, আমার থেকেও বেশি আমার মায়ের। তো শি ডিসাইডেড ফর মাই সেলফ যে লেটস কন্টিনিউ উইথ মিউজিক। এবং যখন আমরা ছোট থাকি অত তো বুঝি না আমার কোনটার উপর ইন্টারেস্ট কি, আস্তে 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 মানে ওটা আমার রুটিনে, গানটা আমার রুটিনের মধ্যে পড়ে গেছিলো। মানে আমার সাবকনশিয়াস মাইন্ডে এটা ছিল যে পড়াশোনার পাশাপাশি আর একটা সাবজেক্ট আমি খুব সিরিয়াসলি করি, সেটা হচ্ছে গিয়ে মিউজিক। তো মানে আমার ওরকম কখনো ফিলই হয়নি যে আমার ভালো লাগছে না, আমার মা আমাকে জোর করে করাচ্ছে, এটা হয়নি। কারণ ছোটবেলা থেকে আমার ওটা মাথায় ছিল, আমার নিজেরও ভালো লাগতো। ওটা ওয়াজ আ পার্ট অফ ইয়োরসেলফ, ওটা পার্ট অফ মাই সেলফ হয়ে গেছিল। মানে এত ছোট থেকে আমাকে ওটাতে ট্রেনিং করেছে, তার জন্য আমার ওটা ইট ওয়াজ আ পার্ট অফ মাই সেলফ। ইয়েস। তো আস্তে 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 ইন্টারেস্ট শুরু হয়ে যায়, এবং মানে ইন্টারেস্ট গ্রো করে। এবং আমার মায়ের এবং আমার বাবার আরও যেহেতু বেশি ইন্টারেস্ট ছিল, তো বাড়িতে তো আমি শিখতাম, প্লাস আমার বাবা মা হচ্ছে গিয়ে একটু খোঁজ খবর রাখতেন যে কোথায় ব্যান্ড রিহার্সাল হয়, তাহলে আমি মিউজিশিয়ানসদের সাথে গিয়ে গাইতে পারবো, ইন ফিউচার আমার যত স্টেজে গাইতে সুবিধা হয়। ইট ওয়াজ আ ভেরি গুড প্ল্যানিং। আরে বাহ! হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ওনারা আমাদের পাশেই বসে আছেন। আরে কংগ্রাচুলেশন, মানে এরকম ভাবে এটা ওয়াজ লাইক প্রপার প্ল্যান করে, মানে প্রপার প্ল্যান ঠিক জায়গায় প্রিপারেশন করার জন্য। দারুণ ব্যাপার। এবং একটা জায়গায় রিহার্সাল করছি, তো আর একটা ভালো কোথাও রিহার্সাল হয় সেটার খোঁজ অলরেডি চলতো। কারেক্ট, বাহ, বিউটিফুল। হ্যাঁ, তো এভাবে আস্তে আস্তে, এবং এটা ভেবে কখন আমার মা আমাকে শেখাননি যে বড় হয়ে আমি এটাকে প্রফেশনালি পারসিউ করব কি না, এটা থেকে আমি আয় রোজগার করব কি না, এটা ভাবিনি। ভেবে আমি তো খুব ভালো গাই, মানে যেটাই করি আই হ্যাভ টু বি গুড অ্যাট দ্যাট, ভেরি গুড অ্যাট দ্যাট। তার জন্য এভাবে শুরু হয়েছে। তারপর তো আস্তে 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 আমি চুজ করলাম যে আই ওয়ান্ট টু প্রফেশনালি পারসিউ মিউজিক। তো এভাবেই শুরু হলো ব্যাপার। সেভাবেই শুরু হলো। মানে গানটা তোমার থেকে আলাদা কোনোদিনই ছিল না, ইট ওয়াজ অলওয়েজ देयर। না, আই এম বর্ন ফর ইট। বেশ, হ্যাঁ, সেটা তোমাকে দেখলেই মনে হয়, দ্য ওয়ে ইউ পারফর্ম, মনে হয় যে শুধু গানটাই করতে চাই, আর কিছু যায় আসে না, বিরাট একটা। তো সত্যি, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বোঝাও যায়। বিশাল দাদলানি অনেকবার বলেছে তোমাকে এটা, ও কই পারি নেই, ইউ আর জাস্ট সিঙ্গিং দ্য ওয়ে ইউ ওয়ান্টেড টু। এই যে গান গাইতে গাইতে, সে একটা গান গাওয়ার তো একটা আনন্দ আছে, তোমাকে দেখে মনে হয় তুমি খুব আনন্দে গাও, এবং মানে খুব প্যাশনেটলি, খুব ভেতর থেকে গাও। যখন শেখা শুরু হয় আমাদের, তখন তো ততক্ষণ তো আমরা বুঝতে পারি না, ততক্ষণ অবধি বুঝতে পারি না যে আচ্ছা কী করে আমি ওই পালসটাতে যাব যেখানে আমি গাইবো শুধু আমার জন্য, আর মানুষ যখন শুনবে তাদেরও প্রচণ্ড আনন্দ হবে। এই যে গানটাকে ভেতর থেকে ফিল করা, এইটা কোন পয়েন্টে তুমি প্রথমবার রিয়েলাইজ করলে আচ্ছা গান গাওয়ার আনন্দটা মারাত্মক, এটা কবে রিয়েলাইজ করলে? এরকম কোনো স্পেসিফিক কি মানে সময় মনে করতে পারছো? আস্তে আস্তে তো গ্র্যাজুয়ালি এটা হয়, সেটা মানে এক্সপ্লেন করা যায় না, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু একটা ব্যান্ড ছিল, ওখানে আমি নামও বলতে পারছি, যিনি কিবোর্ড বাজাতেন তার নাম ছিল জয়দীপ, যে ড্রাম বাজাতো তার নাম ছিল রাহুল, এরকম একটা পুরো ব্যান্ড ছিল, এবং দে আর আ ভেরি গুড সেট অফ মিউজিশিয়ানস, মানে খুব ভালো আর কি। এবং কম্পেয়ার টু দেম আমি অতটাও প্রফেশনালি তখনও আমি শুরু করেছি, মানে কিন্তু ওনারা যেরকম গান বাজনা শুনতেন এবং বাজাতেন, আমি ততটা আই ওয়াজ নট আপ টু দ্য মার্ক কম্পেয়ার টু দেম। তো আমার কোনো বেসিক গান আমি গাইছি, আমি ভাবতেই পারিনি যে অত সুন্দরভাবে একটা ব্যান্ড ওভাবে ওই
মানে 5-6জন মিউজিশিয়ানস, সেই হয়তো সেই অর্কেস্ট্রাটা বেজেছে হয়তো 24-25 জনের একটা বাজানো একটা গান, এবং আমি আই ডিড নট এক্সপেক্ট মাচ, কিন্তু ওই 5জন মিলে ওইটাকে এত সুন্দর করে ওই একটা গান ওরকমভাবে বাজানো যেতে পারে এবং অনস্টেজ লাইভ মানে প্রেজেন্ট করতে পারেন, এটা আমার ভাবনার বাইরে ছিল। এবং আমি তাদেরকে দেখে সেদিনকে আমার গাইতে গিয়ে খুব খুব মজা হচ্ছিল, মানে অত্যন্ত আই ফেল্ট, এবং এটা আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি, কিন্তু আমার সেদিনকে মনে হয়েছিল যে আই হ্যাভ টু বি বেটার, মানে ইফ আই হ্যাভ টু ম্যাচ দেম, ওকে, তো আই হ্যাভ টু বি বেটার। তো আমার সেদিনকে, এবং আমার গাইতে এত মজা হয়েছিল, এবং আমি ভেবেছিলাম যে নো অফেন্স টু এনিবাডি, যে বাট যিনি ব্যাংকে বসে কাজ করছেন তিনিও কি এই সেম ফিলটা পান, মেবি পান, আমি জানি না, মেবি যেটা আটকানো কাজ হয়তো অনেক দিন ধরে হচ্ছে না সেটা হয়ে গেল, সেই আনন্দটা বা সেই একটা ট্রান্স আপনার হতে পারে, কিন্তু ওই একটা দিন সেই গোটা ওই কিছু 5 থেকে 10 মিনিট আই ওয়াজ ইন আ ট্রান্স অন স্টেজ। আমার মনে হয়েছিল যে এই ট্রান্সটা আমার মনে হয় না আর্ট ফর্মের বাইরে গিয়ে মানে যেহেতু পাওয়া যেতে পারে, আমার কোনো আইডিয়া নেই, আই এম নট মেকিং আ কমেন্ট, বাট আমার মনে হয় আর্ট ফর্মে ডেফিনেটলি পাওয়া যেতে পারে, এবং আর্ট মানে খুবই পাওয়া যেতে পারে, মানে ওই ট্রান্সটারই তো লোভ আমাদের, ওই ট্রান্সটার থেকে মানে সেদিনকে আমি ডিসাইড করেছিলাম দিস ইজ ইট, রাইট, দিস ইজ ইট, আই ওয়ান্ট টু ডু দিস, আই হ্যাভ টু বি ভেরি বেটার, এটা আমাকে খুব ভালো করে করতে হবে, সো দ্যাট আই ফিল আই এম ওয়ার্দি অফ ইউ নো হোয়াট এভার আই এম ডুইং। এবং ওই ট্রান্সটারই তো বোধহয় আমাদের, ওই ট্রান্সটা যতবার যেতে পারি তত তো ওই আনন্দটায় পৌঁছানো যায়, আবার মনে হয় যে আবার ওটাতে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে কি বলবো, একটা নিজের মধ্যেরই একটা এমন কোনো জায়গা খুঁজে বের করা যেটা আমার খুব একটা চেনা নয় কিন্তু দারুণ লাগছে, এইরকম একটা জায়গা, মানে আচ্ছা এরকমও হতে পারে, ঠিক ঠিক, হ্যাঁ, মানে প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ সারিল, মানে এখনো মনে আছে, ইনফ্যাক্ট আমি কিরকম ফিল করছিলাম স্টেজে দাঁড়িয়ে, দ্যাট ওয়াজ আচ্ছা। তারপর তুমি রিয়েলিটি শো তোমার জীবনে মানে তোমার সঙ্গে রিয়েলিটি শো জুড়লো, এবং তুমি এখানে একটা রিয়েলিটি শো করলে, এবং তারপর ফাইনালি গিয়ে তো একটা মানে টপ মোস্ট রিয়েলিটি শোতে উইনার হলে, এটাও একটা জার্নি, এটাও একটা খুবই সুন্দর জার্নি হওয়ার কথা। এই জার্নিটা সম্পর্কে একটু বলো যে এটা কিভাবে ঘটলো। তো আমার মায়ের এবং আমার বাবার দুজনেরই বক্তব্য ছিল যে তুমি স্কুল ইয়ার ড্রপ করে বা পড়াশোনা হঠাৎ করে মাঝখান থেকে ড্রপ করি, ও ক্যান নট পার্টিসিপেট অন আ রিয়েলিটি শো, কারণ ইফ আই ডু, মানে আমি যদি পেয়ে গেলাম, সিলেক্ট হয়ে গেলাম, তাহলে আমার মোটামুটি একটা ইয়ার ড্রপ হওয়ার সম্ভাবনা আছে স্কুলে, তো কেউই সেটা চাইনি, আমিও চাইনি। তো আমি ভেবেছিলাম আমি স্কুলটা কমপ্লিট করি, আমার বোর্ড হয়ে যাক, আমার এইচএস খুব ভালোভাবে হয়ে যাক, তারপরে আই উইল বি স্টিল ইয়াং এনাফ টু পার্টিসিপেট অন আ রিয়েলিটি শো। তো তার জন্য আমার যখন আমি স্কুল বোর্ড হয়ে গেল, আমি কলেজে পড়তে পড়তে আমি সুপার সিঙ্গারে অডিশন দিয়েছি, এবং আমি পেয়ে গেলাম, ভগবানের আশীর্বাদ জন্য ওমিক্রন কোভিড, তো সেই সময় মানে 1 বছর আমি পুরো অনলাইন ক্লাস করেছি, এক্সাম দিয়েছি খুব ভালো, তারপরে ওমিক্রনে ওটা সব অনলাইন হয়ে গেল। আমি সুপার সিঙ্গারে বসে মানে রিহার্সাল হবে তার আগে আমি ইংলিশ পেপারে এক্সাম দিয়ে রিহার্সাল করতে গেছি, এবং সুপার সিঙ্গারে বসে আমার সুপার সিঙ্গারও শেষ হয়েছে, আমি গ্র্যাজুয়েটও করেছি, মানে হ্যাঁ হ্যাঁ, কারণ অনলাইন তো মানে আমি তো ওখানে বসেই এক্সাম দিতে পারছি বা অনলাইন ক্লাস করতে পারছি, আমাকে তো যেতে হচ্ছে না, কারণ আমার যদি সুপার ধরুন যেদিনকে শুটিং সেদিনকে আমার এক্সাম ডেট পড়ে গেল, আমি তো গিয়ে এক্সামটা দিতে পারবো না, আমি শুট হট আই ক্যান নট সে আমি আমার ইয়ার ড্রপ হতো, সেটাও হয়নি, এবং সেটাও ম্যাচ করে গেছে, মানে আমি কি তার জন্য আমি বলছি না, মানে আই ওয়াজ মেন্ট টু ডু ইট, সবকিছু একদম দ্য স্টারস ওয়্যার অ্যালাইনড, একদম কারেক্ট আছে। এই সুপার সিঙ্গারের এক্সপেরিয়েন্স এবং সুপার সিঙ্গার থেকে ফেম এবং পরিচিতি, এবং একটা রিয়েলিটি শো যেখানে এরকম 3জন জাজ সুপার সিঙ্গারে, হ্যাঁ সুপার সিঙ্গারে এরকম, আমি তারপরটাই আসছি, ওখানেও যে 3জন ছিল তারা সব মানে সুপার সিঙ্গারেও যারা ছিলেন তারা তো মানে আমি তো ভাবতেই পারি না সোনু নিগমের সামনে দাঁড়িয়ে গাওয়া, মানে কেউ গাইছে আর কি, সেটা আমার পক্ষে তো আমরা তো ছোটোবেলা থেকে সোনু নিগমকে নিয়ে বড় হচ্ছি, তো এনিওয়েজ এইরকম একটা জাজিং প্যানেল, এরকম একটা রিয়েলিটি শোর ফেম, এটা কি চেঞ্জ করলো তোমার মধ্যে বা কি বুঝলে? সুপার সিঙ্গার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তো সুপার সিঙ্গারে প্রথম যখন পার্টিসিপেট করলাম ওটা তো আমার লাইফের ফার্স্ট রিয়েলিটি শো, বাট আই ওয়াজ কনফিডেন্ট আগাগোড়া ছোটো থেকেই
ছোট থেকে বলবো না, মানে ছোটর পর থেকে, টিনেজ থেকে মোটামুটি, মানে আমি জানি যে আমি নার্ভাস হয়ে গেলে আমার পুরো গোছানো গানটা নষ্ট হয়ে যেতে পারে। সো ওই নার্ভটা রাখার মতো আমি পারফর্ম করতে পারতাম, কারণ তার আগে থেকে আমি লাইভ শোজ করতাম, ওই যে বললাম না, ব্যান্ড রিহার্সাল করতাম, তারপরে এদিক ওদিকে আমি লাইভ শোজ করতাম, যেটাকে ফাংশন বলা হয়, প্রোগ্রাম করতাম আমি। তো সেখান থেকে অডিয়েন্সের সামনে, বা ওই একটা হয় না সাবকনশিয়াস ব্রেনে, যে আমার যতক্ষণ না আমি স্টেজে যাচ্ছি ততক্ষণ আমি নার্ভাস, আমি স্টেজে যাওয়ার পর এবং তারও পর আমি গান শুরু করার পর আমি আর নার্ভাস, তখন আমার সবকিছু অটোমেটিকলি শার্ট হয়ে যায়। সো এটা একটা হয়ে গেছে অভ্যাস। তো সুপার সিঙ্গার আমার প্রথম রিয়ালিটি শো ছিল, তো প্রথম গান আমি গেয়েছিলাম, খুব আনন্দের সহকারে গিয়েছিলাম, এবং না আমি চশমা পরেছিলাম না, আমার সুপার সিঙ্গার আমি কোনো পারফরমেন্স চশমা পরে করিনি, চশমা ছাড়া। এবং আমি যখন, আর আমাদের প্রথম যে অডিশনটা হয়েছিল সুপার সিঙ্গারের, মানে টিভি রাউন্ড যেটা, ওটা আমাদের পেছন থেকে এন্ট্রি হয়েছিল, তুমি সিলেক্ট হয়ে গেলে তোমাকে সাইডে পার্টিসিপেন্ট জোনে বসতে দেবে। তো আমি গেছি, আমি ভেবেছি এই পাশে সোনু নিগম স্যার বসে আছেন এবং এইদিকে কুমার শানু স্যার বসে আছেন, মাঝখানে কৌশিকী ম্যাম, কারণ দূরটা আমি তো দেখতে পাচ্ছি না, আমি একটা ওই ড্রেসের কালার বা একটা কিছু একটা রং একটা একটু দেখে বুঝতে পেরেছি, আচ্ছা এই পাশে, আর আমি জানি না কেন আমি সো শিওর। তো আমার গান শেষ হয়েছে, যিশুদা একদম প্রথমে সোনুজিকে জিজ্ঞাসা করেছে আমার গান কেমন লেগেছে, তো আমি না খুব অনায়াসে এরকম শানু স্যারের দিকে তাকিয়েছি এভাবে, এবং তারপরে সোনু স্যার বলছে মানসী, তারপর আমি এদিকে ঘুরেছি। তো দ্যাট ওয়াজ এক্সপিরিয়েন্স, তখন সবাই বুঝতে পেরে গেলাম আমার কানা অন্ধ, তো সেটা নিয়ে একটু খিল্লি হলো। এবং তারপরে না বলছে কি আপকা গানা, আপকা গানা, তো ভাবছি কি বলবে রে বাবা, আমার গানটা কি ভালো হয়নি? হ্যাঁ, কিন্তু আমি তো মন দিয়ে একদম আনন্দ করে, একদম অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, দারুণ করে গিয়েছি আমি, তো আই লাইক মাই পারফরমেন্স। এবার তাও না নিজে কি গায় সেই মুহূর্তে কোথায় কি হয়েছে এটা তো এক্স্যাক্টলি দাঁড়িয়ে বোঝা যায় না, আমি খুব নার্ভাস, একদম আমার হার্টবিট পুরো বেড়ে গেছে। তারপর ওখানে একটা ছিল, তুমি যদি খুব ভালো গাও, তোমার গান যদি খুব ভালো হয়, তাহলে ইউ গেট এ সুপার ডুপার টপার, স্টেজটা উঠে যান এভরিথিং। তো এরকম অনেকটা অ্যাক্টিং করে তারপর তিনজনে মিলে যখন সুপার ডুপার টপার বললো, মানে আমি আগে সবাইকে দেখতাম টিভিতে যে একটা কিছু ভালো হওয়ার পর তারা কাঁদছে, আমার কোয়েশ্চেন ছিল যে তো ভালো হয়েছে তুমি কাঁদছো কেন? সেদিনকে আমি বুঝলাম যে আচ্ছা ভালো হওয়ার পরে কেন কান্না আসে। তো দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপর সুপার সিঙ্গার চলতে থাকে, সুপার সিঙ্গার মানে সত্যি আমার লাইফে মানে ইট ওয়াজ আ বিগ থিং। তারপর হওয়ার পরে আমি আরও বুঝলাম যে মানে খুব ভালো টিভিতে গেছি, অনেক মানুষ চিনেছে, আই এম ডুইং লাইভ শোজ। তারপরেও মানে হার্ডশিপ আসতে পারে লাইফে, এবং হার্ডশিপটা হচ্ছে গিয়ে হাউ টু সাস্টেইন ইট, ওটা থেকে বেটার কি করে করতে হবে সেটার একটা টেনশন। সো ইট ওয়াজ গুড, সুপার সিঙ্গার ওয়াজ গুড, বাট আমি বলবো সুপার সিঙ্গারের পরে মাই লাইফ ওয়াজ আ ট্যাড বিট ইজি, বাট নট লাইক ভেরি ইজি। তো ইজি তো বোধহয় হয় না, বাট একটা জিনিস হয় যে অনেক মানুষ চিনে যায়, সেটা একটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস যখনই মানুষ চেনে। ইন্ডিয়ান আইডল তো একটা মোটামুটি আমি বললাম অ্যাসপায়ারিং সব সিঙ্গারেরই মনে হয় যে আমি একদিন ইন্ডিয়ান আইডল তো গাইবো, এটা আমরা অনেক দিন ধরে আমরা এটা ফেস করছি। তো তোমার মাথায় কোনোদিন এটা ছিল যে আমি একদিন ইন্ডিয়ান আইডল তো যাবোই, এটা কি ছিল মাথায়? না, সুপার সিঙ্গার করার আগে ছিল না। সুপার সিঙ্গার করার আগে আমি ততটা ভাবিনি, আমি ভেবেছিলাম যে আমি আগে একটা রিজিওনাল শো বা আমি এই শো আমি একটা যেতে চাই। সুপার সিঙ্গার করার পরে আমার মনে হয়েছে যে না, আই ওয়ান্ট টু অ্যাপিয়ার অন আ ন্যাশনাল শো, এবং ইন্ডিয়ান আইডলের থেকে সেটা মানে আর ভালো আর কিছু নেই, মিউজিক্যাল শো এখন ইন্ডিয়ান আইডল ইজ নাম্বার 1। তো আমি ভাবতেই পারিনি, মানে সুপার সিঙ্গারের আগে যদি কেউ আমাকে বলতো তুমি ইন্ডিয়ান আইডলে যাবে এবং ইন্ডিয়ান আইডল জিতবে, আমি হাট একদমই, মানে অতদূর ভাবতেই চাইনি আমি আগে। এটা মানে আমি একটা সব মাইলস্টোন করে রেখেছিলাম, এটা চেক, তারপরে লুক ইনটু ইট। ইয়েস। এবার ইন্ডিয়ান আইডলে ঢুকি, ইন্ডিয়ান আইডলের কথা নিয়ে ঢুকি। তারপর প্রথম তোমার অডিশন থেকেই ইউ আর সামওয়ান ডিফারেন্ট, প্রথম থেকেই একটা অন্য কিছু ছিল। অবভিয়াসলি তোমার গান গাওয়া, যখন তুমি গান গাও তখন ইউ বিকাম সামওয়ান এলস, তুমি গানের বাইরে একটা অন্য জায়গা। এবার যখন অডিশন দিতে গেলে, অডিশনে সিলেক্ট হলে, তো এই যে জার্নিটা শুরু হলো, জার্নিটাতে দুজন তো খুবই প্রমিনেন্ট মানুষ ছিলেন, একজন হলো, তিনজনই খুবই প্রমিনেন্ট। একটা হলো শ্রেয়া ঘোষালের সামনে গাওয়া, মানে আমার মনে হয় যে কোনো সিঙ্গারেরই মনে হয় সেটা একটা
যা যা করেছে, যা যা ইয়েতে বসে লাইভে যেরকম ভাবে গাইছিল, মানে আমি তো এখান থেকে শুনি আমাদের মনে হচ্ছিল আর লাইভ শুনলে কি হবে কে জানে। তো শ্রেয়া ঘোষালের সামনে গাওয়া, বিশাল দাদলানির সামনে গাওয়া, বাচ্চার ব্যাপারে আমি পরে আসছি, বাচ্চার ব্যাপারেও প্রশ্ন করবো তোমাকে, গাওয়া এইখানে মানে এখানে তোমার মধ্যে কোনো নার্ভাসনেস দেখতে পাইনি। আমিও ভাবছিলাম যে আমি নার্ভাস নই কেন, মানে এটা কি হয়নি কোনো নার্ভাসনেস? এটা কি তুমি মানে নার্ভাসনেস ব্যাপারটাকে কি বাদ দিয়ে দিয়েছো জীবন থেকে? না, এমন না যে নার্ভাস, আমি মেন শোতে মানে সিলেক্ট হওয়ার পরে নার্ভাস হয়েছি, এরকম হয়েছে। কিন্তু আমি জানি না কেন অদ্ভুতভাবে অডিশন রাউন্ডে আমি নার্ভাস একটুও হইনি, মানে এক ফোঁটাও নার্ভাসনেস আমার মধ্যে ছিল না। হতে পারে কারণ আমি ঢুকেই অনেক কথা বলেছেন জাজেসরা আমার সাথে, এবং দে ওয়ার ভেরি ওয়েলকামিং ফর আ ফ্যাক্ট। অনেক কথা বলেছেন, অনেক মানে হাসি ঠাট্টা হয়েছে। তো তারপর আমি সেটার ক্ষেত্রে একটা পেয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এবার গানটা গাইতে হবে, ভালো করে গাইতে হবে। কিন্তু আমি মানে একটু তো নার্ভাসনেস থাকে, কিন্তু আমার প্রথম অডিশনটায় আমার একদম নার্ভাস ছিল না। মানে আমার গানটা কখন শুরু হলো, আমি আনন্দ করে গাইতে গাইতে গানটা শেষও হয়ে গেল, সব আমি সিলেক্ট হয়ে গেলাম, আমি চলে আসলাম। হ্যাঁ, সেটা তো একদম পুরো একদম মানে ছিলই না। এবং তুমি সত্যিই বলেছো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দিস। আমি বলে দিয়েছি আমি প্রিপেয়ার্ড নই, কারণ আমি একটা লতাজির একটা গান গাইছি, ওরকম একটা এভারগ্রিন একটা সং, হঠাৎ করে ওটা গেয়ে দেবো, ওরকম তো হয় না। তার জন্য আমি একটু বলে নিলাম যে দেখুন আমি তো গানটা প্রিপেয়ার্ড নই, একটু এদিক ওদিক যদি হয়, যেটা হবে তো আমাকে ক্ষমা করে দেবেন। তো আগে এটা বলে গানটা শুরু করেছি আমি। তবে তারপরে একটা রাউন্ড ছিল উইচ ওয়াজ থিয়েটার রাউন্ড। ও ওয়াও, ওকে, ইউ নো এভরিথিং। একটা থিয়েটার রাউন্ড ছিল, থিয়েটার রাউন্ডে অত্যন্ত নার্ভাস ছিলাম, কারণ কিন্তু থিয়েটার রাউন্ডেও খুব ভালো হয়েছে তুমি। হ্যাঁ, ওই যে আমি বললাম না, আমি গান গাইতে শুরু করে দিলে আমি সবগুলো শার্ট করে দিই, তো ওইটা হয়ে যায়, আমি করি না, ওটা অটোমেটিকলি হয়ে যায়। আই থিঙ্ক যারা যেইটা কাজটা করেন ওটা করতে 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 একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। কিন্তু থিয়েটার রাউন্ডে আমি বেশ নার্ভাস ছিলাম, কারণও ছিল, কারণ আই ওয়াজ ভেরি শিওর আমি স্টুডিও রাউন্ডে সিলেক্ট হয়ে যাব, আই নিউ ইট। বাট থিয়েটার রাউন্ডে আই নিউ ইট, বাট তাও হয় না 31 পিপল, 15 জনকে নেবে, এবং এই 31 হলো মানে খুব চুজ করে প্রত্যেকে ভালো সিঙ্গার। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ওই স্টুডিও রাউন্ডের পরে সবাইকে মানে ছেটে ওই অতগুলো আর সিঙ্গার্সকে নিয়েছে যারা আউটস্ট্যান্ডিং, এবং তাদের মধ্যে থেকে 31 জন রয়েছে, এবং সেখানে 15 জনকে নেবে, এবং বাকি মানে 15 জন 16 জন আই থিঙ্ক, 16 পিপল, তাদেরকে মানে হাফ দ্য রেশিও ইজ লিটারেলি 15-16, মানে যাদেরকে বাদ দেবে একজন বেশি, 15 নয়, 15 এবং 16। সো আই ওয়াজ লাইক ওকে, মানে একটু তো একটু তো আমার নার্ভাস লাগছিল। তার মধ্যে সকাল থেকে বসে আছে, আই থিঙ্ক রাত 9টার দিকে আমার অডিশনটা হয়েছিল, অ্যান্ড উই ওয়ার আপ ভোরবেলা থেকে, তো সেটা একটা টেনশন থাকে। এবং আমি যে গানটা গেছিলাম সেটা এটা লো নোট যতটা একটা উপরে হাই নোট, মানে গানটার পুরোটা একটা শুধু গান নয়, মানে তোমার যদি শরীর বা তুমি যদি টায়ার্ড হয়ে যাও, তোমার ভয়েসও যদি টায়ার্ড হয়ে যায়, তোমার লো নোটটা লাগবে না। এবং ওই লো নোট, ওইটা ওয়াজ দ্য হাইলাইট অফ দ্য সং, লো নোট থেকে হাই নোটটা গিয়ে টাচ করা, ওটাও যদি না হয়, সো কিছু টেকনিক্যাল জিনিসের জন্য একটুখানি টেনশন ছিল, একটু নার্ভাস ছিলাম যে ওকে লেটস ডু ইট। তারপরে কি না, একজন করে গাইছে না, দুজন ফেস অফ দিয়ে দিয়েছে, সো ইদার এনি ওয়ান, আমি আর মিসমি, সো ইদার এনি ওয়ান, মানে যে কোনো একজন। তো আমি আর মিসমি যখন সিঁড়ি থেকে নামছিলাম যে লেটস চেঞ্জ ইট, দুজনেই হতে হবে যদি, এবং 5টা মাইক লেফট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক, মানে 15 জনের মধ্যে মাইক বোধহয় এদিক ওদিক দেওয়া হয়ে গেছে, 5টা মাইক লেফট, তার মধ্যে অনেকে এতে রয়েছে, স্ট্যান্ড বাইতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সো মানে সব কিছু নিয়ে ইট ওয়াজ আ ভেরি হোয়াট, এরকম কি হচ্ছে, এরকম একটা মোমেন্টে গিয়ে তখন আমাকে আজ আর করিবসের মতো একটা গান গাইতে হবে, দ্যাট টু মিসমির সাথে। মিসমি ওয়াজ আ ভেরি গুড, অলরেডি বেশ কয়েকবার ট্রাই করেছে, শি ওয়াজ এক্সপিরিয়েন্সড, she is a very lovely singer. তাহলে ওকে লেটস ডু ইট, কি করা যাবে। বাট দেন এভরিথিং হ্যাপেন্ড ভেরি নাইসলি। এবং আমার মনে আছে তোমরা যখন সেলিব্রেট করছিলে ওই সিয়ারাতে, তুমি মিসমি তুই ওই বললো তাড়াতাড়ি সেলিব্রেট করতে না, কি বললো বাংলায় ও আমাকে বলছে চল এই করি, আমরা সিলেক্ট হয়ে গেছি, বিকজ আমরা দুজনেই স্ট্যান্ডিং ওয়েশন পেয়েছিলাম। আই ওয়াজ লাইক স্ট্যান্ডিং ওয়েশন দিস, মাইক তো দিয়ে দেবে। তো তখন বিশাল স্যার বলছে রুকো, আমি যে হেই তুই এরকম নাচলি কেন, যদি এবার মাইকটা না দেয়। এবং এটা বাংলাতে বলেছো যেহেতু বাঙালি।
যাকে এবার তারপর তো এটা একটা থ্রু দিস সিজন জার্নি, এবং সিজন যত এগিয়েছে তুমিও আরো বুঝতে গেছো, আরো করতে গেছো। একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা অনেকে অনেকভাবে তুলেছে, এটা হলো বাদশা কেন ইন্ডিয়ান আইডলে? অনেকে বলেছে তুমি তো একদম লাইভ ওখানেই ছিলে, তোমার কি মনে হয় যে বাদশার পজিশনটা সেখানে কি ছিল, এবং বাদশার ইনক্লুশনটা মানে তোমার জায়গা থেকে কি মনে হচ্ছে, তোমার ওর বাদশার সামনে গান গাইতে গিয়ে বা ওর জাজমেন্ট নিয়ে, এটা তোমার কি মনে হচ্ছে? আমি বলবো বাদশা স্যার কেন ছিল, কারণ বাদশা স্যারের দরকার ছিল, বিকজ উই হ্যাভ টু টেকনিক্যাল পার্সন গানের দিক থেকে, সোল মিউজিক আমি যেটা বলছি, কিন্তু আই ফিল বাদশা স্যার ওয়াজ দ্য হার্ট অফ দ্য শো। মানে হয় না যে সব কিছুর মানে সব পারফেকশনের বাইরে গিয়ে দের ইজ একটা পয়েন্ট থাকে যেখানে আমার মনে হয় যে ধরো দুটো গানের আমি তোমাকে টেক দিলাম, একটা গান দুটোই আমি সুরে গেছি, একটা গান আমি পারফেক্ট সুরে গেছি, বাট একটা টেক আমি পারফেক্ট সুরে গেছি, আর একটা টেক আমার একটু পিচার গেছে কিন্তু ওটার মধ্যে ফিল রয়েছে। রাইট, কারেক্ট। সো হুইচ ওয়ান উইল ইউ চুজ? অবভিয়াসলি দ্য ফিল ওয়ান। হ্যাঁ, দ্য বাদশা স্যার ওয়াজ দ্য ফিল ওয়ান। সো হি ওয়াজ, মানে বাদশা স্যার একটা কমেন্ট করেছে, সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে বাদশা স্যার হয়তো গান না, ইজ এ র্যাপার অফকোর্স, কিন্তু উনি গান বোঝেন, খুব ভালোভাবে বোঝেন, এবং সব টেকনিক্যালিটিসের বাইরে গিয়ে প্রতিটা গানের একটা হার্ট হয়, ওটা খুব ভালো ক্যাচ করতে পারেন। যেমন বাদশা স্যার একটা কমেন্ট করেছিলেন যে তোমার গলার, শুভজিৎকে করেছিল এটা, যে তোমার গলার আওয়াজটা হচ্ছে কেমন বলো তো, যে খুব শীতে যে কম্বল হয় না, রাজাই হতা হয় না, उसका जो वार्मथ होता है वो तुम्हारा वॉइस है। বিউটিফুল কমেন্ট, এরকম একবার না, এরকম অনেকবার, এরকম অনেক কথা একবারে এক লাইনে বলে দিয়েছে, যে পুরো পারফরমেন্সটা ওইটা, মানে সত্যিই তো শুভজিৎ একটা মাটির গান গাইছে, সেখানে ওর গলাটা সত্যি মানে ওরকমই লাগছে শুনতে। হ্যাঁ, ওই কম্বলের ওমটার মতো, ওই শান্তিটা, ওই মিষ্টি ব্যাপারটার মতো, একদম খুবই ভালো এক্সাম্পল, খুব ভালো। এরকম সবাইকে এরকম একটা এরকম কমেন্ট করেছেন যেখান থেকে বোঝা যায় একদম গিয়ে হার্টটা ধরতে পেরেছেন, যে মানে আমরা কেন গাইছি, মানে আমি যে গাইলাম এই গানটা খুব ভালো। মানে আমি বলছি বাদশা স্যার আজরা কারিবসের পরে কাঁদছে। আজরা কারিবস ইজ আমি আজরা কারিবসে থিয়েটারে গিয়েছিলাম, এবং তারপরে আর একবার আমি একদম লাস্টে গিয়েছিলাম, বিকজ বাদশা স্যার শুনতে চেয়েছিলেন গানটা, তো সেই গানটা শোনার পর উনি কাঁদছেন। আজরা কারিব সে ইজ আ ভেরি সেন্সুয়াল সং, ইজ আ ভেরি পাওয়ার ইম্প্যাক্ট, এরকম একটা সিঙ্গিং দরকার, সেখানে বাদশা স্যার কেন কাঁদছেন জানি না। ওনার মনে হয়েছে যে গানটার ওভাবে কিছু একটা, মানে ওই যে অনেস্টিটা দরকার এই গানটা গাওয়ার জন্য, তাই না? এখানে এই কান্না নিয়ে একটা প্রশ্ন করনি তোমাকে। কিছুদিন আগে একজন আমাদেরই এক পরিচিত একজন বলল হঠাৎ যে শ্রেয়া ঘোষাল কি ভালো অ্যাক্টিং করে, এত ভালো কাঁদে। আমি বললাম ভাই তাহলে ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড, কারণ ওই কান্নাটা কেউ অ্যাক্টিং করে করতে পারে না। যদি করতে পারে তাহলে ওকে ইমিডিয়েট অস্কার দিয়ে দাও, যদি ওটা যদি অ্যাক্টিং হয়ে থাকে অস্কার দিয়ে দাও, ওর থেকে ভালো অ্যাক্টিং করা যায় না। বাদশা অনেকবার কাঁদতে দেখেছি, এবং দেখো কি হয়, একজন অনেক সময় কান্নাটা শুধু গানটার জন্য হয় না, ইট ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ওমা এত মন দিয়ে একটা মানুষ গাইছে, এত ভেতর থেকে গাইছে, সো ইউ অ্যাপ্রিসিয়েট দ্যাট ট্যালেন্ট অ্যান্ড ইউ ফিল কি আই অ্যাম এক্সপিরিয়েন্সিং দিস অ্যান্ড দ্যাটস হোয়াই আই এম গেটিং ইমোশনাল। এটাও হয় অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই তাই হয়েছে। যেমন শ্রেয়া অনেকবার স্নেহার গানে কেঁদেছে, এবং কান্নাটার কারণটা তো আমি এখান থেকে শুনে বুঝতে পারছি গানটা। তোমার সবচেয়ে বড় কম্পিটিটর কে ছিল? ওফ, আমি নিজে মুঝসে কম্পিট করতি হু না। এমনিতে সবচেয়ে তোমার আচ্ছা ঠিক আছে, তোমার সবচেয়ে মনে হয় তোমার পরে সবচেয়ে স্ট্রংগেস্ট কে ছিল? সবাই, মানে একজন এক একটা করে গান গাইতে আমি ভাবতাম যে আচ্ছা, তারপরে শুভজিৎ গাইলাম যে ওকে শুভজিৎ আই সি ইউ, তারপর স্নেহা গাইলো ওকে স্নেহা আই সি ইউ, তারপর চৈতন্য গাইলো ড্যাম ইট। মানে ওরা সবাই এত ভালো না, মানে আমি এবার প্রত্যেকই খুবই ভালো ছিল, দে আর টু গুড, মানে দে অল আ স্টার ফর মি, ওরা সবাই স্টার, মানে জাস্ট গিভ দেম সংস দ্য নেক্সট সুপারস্টার।
বিশ্বরূপ দা, ও মাই গড। তো আমি একটা স্টোরি শেয়ার করছি বিশ্বরূপ দা সম্পর্কে। আমি না টেকনিক্যালি খুব টায়ার্ড হয়, আমার টেকনিক্যাল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। বিশ্বরূপ দার টেকনিক্যাল হচ্ছে, আমরা তো গান শুনেই থাকি, মানে আমরা তো গান শুনতেই থাকি সারাক্ষণ, আমাদের কোনো ব্যাপার না, খুব ভালো গাইলে ওয়া ভেরি গুড, দ্যাটস ইট ফর আস। মানে আমাদের খুব একটা শেক করে কি গাইছে আমরা করি না এটা, কারণ আমরা রিহার্সালে শুনেছি ওই সেম গান, ওকে রেওয়াজ করতে শুনছি, বারবার গুনগুন করতে শুনছি, 100 বার শুনেছি, তো আমরা ভালো হলে তা খুব ভালো গেছি, উই লাভড ইট। আর আমরা কখনো এরকম হয় না, বিশ্বরূপ দা গাইছিল জানে যা এই গানটা, আমি ঘুমিয়েছিলাম লিটারেলি, আই ওয়াজ ডেড অ্যাসলিপ, আমি ঘুম থেকে উঠে ওর গান শুনেছি, হি ওয়াজ সো গুড। এবং গানটা কি, গানটা ইজ এ ভেরি, মানে গানটার মধ্যে মানে আমাকে লাইন করে জানে যা ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन मैं यहाँ तुम कहाँ मुझको आवाज दो छुप गए हो सनम मैं कहा। একদম তো এটা বেসিক, এটা সবাই বুঝতে পারছে, বেসিক লিরিক্স। ওই যে থ্রো দিয়ে গাইছে না, এবং যে বাজছে সব, মানে ব্যান্ডটা একদম সবাই বাজাচ্ছে ওই যে কর্ডস গুলো, আমার ঘুম ভেঙে গেছে। তা আমি বলছি যে দিস ওয়াজ দ্য লেভেল অফ ট্যালেন্ট। একদম আমিও এটা শিওর। আমাদের প্রথমে যে চলে গেল, ওর নাম কি, বাঙালি আরেকটা ছেলে ছিল যে, কি নামটা আমি জাস্ট ভুলে গেছি, প্রিয়াংশু, বিশ্বরূপ, সৃজন ওয়াজ সো গুড কয়েকটা পারফরমেন্সে। আমি তো সবাইকেই দেখছি, বাদ দেবে কি করে, ভেরি গুড বাদ দে। আর তখন বাদ হচ্ছে আমি বুঝতে পারছি যে ময়ূরী, মানে আমি ভাবছি সব এদেরকে কোথায় বাদ দেবে, কাকে সিলেক্ট করবে, স্নেহা গাইছে, তুমি গাইছো এরকম। আর আমি তখন মানে যখন বুঝতে পারছি যে আস্তে আস্তে জিনিসটা ছোট হচ্ছে, তখন মানে অবভিয়াসলি তুমি তো ওখানে বসে, তোমার তো মনেই হবে প্রত্যেক দিন এক একদিন এক একজন স্টার হয়ে বেরিয়ে আসছে। আমি গিয়েছিলাম যে ওকে, তারপর অন্য কেউ গেছে ওকে, এরকমও হয়েছে। ঠিকই। তোমার সঙ্গে স্নেহার বন্ধুত্ব আছে না শত্রুতা আছে? বন্ধুত্ব, আমার বন্ধু, সেটাই ব্যাপার। ওইটা তো স্ক্রিপ্টের কারণেই হয় না, হতেই পারে না, এতদিন একসাথে থাকলাম, স্ক্রিপ্টের কারণেই হয় না, ওটা একটা স্ক্রিপ্টের কারণে, কারণ ওটা একটা ডেভেলপ করেছে না, যে প্রথম থেকে আমি ওর সাথে ঝগড়া করছি, তারপরে ও আমার বন্ধু হয়ে গেল, তারপরে ওর যখন ও গান গাইতে যেত মানসিকা বেস্ট ফ্রেন্ড স্নেহার সঙ্গে, তো এইটা একটা আস্তে আস্তে, এটাও তো মানে একটা প্ল্যান করা, যে দেখো আগে শত্রু ছিল, আস্তে আস্তে শোটা থেকে বন্ধু হয়ে গেল, কিন্তু আমরা প্রথম থেকেই বন্ধু, বেশ ভালো, অবভিয়াসলি বন্ধুই হবে। আর ও আমার রুমমেট, তো অনেক দিন পর্যন্ত, মানে একটা ফ্ল্যাট ছিল, সেখানে আমি, ময়ূরীদি, রঞ্জিনী আর স্নেহা, দুটো রুম ছিল আলাদা আলাদা, তো আমরা একটা রুমে দুজন করে থাকতাম, তো শি ওয়াজ আর ফ্ল্যাটমেট। তারপরে এলিমিনেশন হওয়ার পর সবার একটা রুম হয়ে গেল, সেই রুমে আমি আর স্নেহা থাকতাম। ও মুম্বাই, ওর যেহেতু বাড়ি মুম্বাইতে, ও ঘর থেকেই যাওয়া আসা করতো, কিন্তু যখন রিহার্সাল হতো, যেটা মানে দিনের সম্পূর্ণ, মানে সকাল 11টা থেকে বিকেল 6টা অবধি, তো আমার সাথেই থাকতো, তো শি ওয়াজ মাই রুমমেট। আমি তো ক্লোজ হবই ওর সাথে, মানে ওটা ন্যারেটিভ হিসেবে সেট করা, আমরা দুজনে মিলে ওটা নিয়ে খুব খিল্লিও করতাম। ওর আর আমার কোনো রিল আসে, দেখ যে রিল এসছে, এটা কি বলছে আমাদের নিয়ে, ও আচ্ছা তুই আমার শত্রু, এরকম। বুঝেছি ব্যাপারটা ওরকমই। দেখো স্ক্রিপ্ট তো ছিলই, হ্যাঁ, একটা মানে বেসিক্যালি টু মেক ইট ফান দেয়ার উইল বি আ স্ক্রিপ্ট। একটা কথা বলো, এই যে রিয়াকশন, যখন এরা রিয়াকশন দেয়, বিশেষ করে ওখানে ওনার নাম শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, এরা সব তো মানে দেয়ার, মানে ওরা কে, এটা তো আলাদা করে এক্সপ্লেন করতে হবে না, ওদের সামনে গান গাওয়া, ওদের রিয়াকশনটা, সেই রিয়াকশনটা তোমার কি মনে হয় সবসময় তারা ঠিকই দিত, নাকি মানে একদম নিজের মন থেকে দিতে পারে, নাকি অনেক সময় কিছু ইনফ্লুয়েন্স হয়? না, কোনো ইনফ্লুয়েন্স হয় না। ওই যে দেখবে এরকম অনেক কটা পারফরমেন্স রয়েছে যেখানে কেউ লিরিক্স ভুলে গেছে, কারো একটা কাশি উঠে গেছে, কিন্তু কখনো উপর থেকে বলবেন না কাট, তুমি আবার গাও, নো, দ্যাটস ওয়ান টেক। সো রোলিং শুরু হলো, এবং যতক্ষণ না গানটা শেষ হচ্ছে, তার মধ্যে যা যা হয় এবং তারপরে জাজেস কমেন্টে যা যা হয়, নট স্ক্রিপ্টেড। দ্যাট পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য শো ইজ নেভার স্ক্রিপ্টেড। কারণ আমি তোমাকে বলছি, শ্রেয়া ঘোষাল বা বিশাল স্যার বা বাদশা স্যারের মতো ট্রু মিউজিশিয়ানস বসে আছেন, তোমার মনে হয় দিনের পর দিন দে উইল লাই টু দেমসেলফ? না, নট অ্যাট অল, এটা আমারও মনে হয় পারবে না।
যদি মিউজিক দে আর গুড স্টুডেন্ট অফ মিউজিক, এত ভালোভাবে মিউজিক যদি কেউ ভালোবেসে না করতে পারে এই জায়গায় আসতে পারে না। তিনজনের একজনের, সবাই বাচ্চা স্যারকে নিয়ে অনেক কথা বলেন, বাট যদি বাচ্চা স্যারের সাথে কেউ মেশে, কেউ বসে দুদিন, কেউ 10 মিনিট বসে শোনেন ওনাকে, তাহলে সবাই বুঝতে পারবে হাউ গুড অ্যাজ আ হিউম্যান বিং হি ইজ। তো কেউ যদি এত ভালো মানুষ না হয়, বা কেউ যদি এত মিউজিকের গুড স্টুডেন্ট না হয়, তারা তো মিনস দে আর লাইং টু দেমসেলফ যে আমি পছন্দ করছি বাট অ্যাকচুয়ালি করছি না। তো তাহলে তো মানে ইটস ডাজন্ট মেক সেন্স। তো দ্য রিয়াকশন, যেগুলো রিয়াকশন হতো ওগুলো কমপ্লিটলি একদম শ্রেয়া ম্যাম কাঁদছে বা হাসছে বা উঠে ডান্স করছে, ওগুলো একদম মন থেকে। এবং বিশাল স্যার অনেক সময় অনেককে বকেছেন, হ্যাঁ করে বকেছে তো, দ্যাট ওয়াজ অলসো রিয়েল। ফুল টুট গেছে, ফুল টুট কেমন করে বলছে ও বাবা, বিশ্বরূপ দাকেও বকেছে। ইনফ্যাক্ট বলতে যাচ্ছেন বিশ্বরূপকে বিশাল দাল্লানি বকার আগে এবং পরের বিশ্বরূপের মধ্যে একটা বদল দেখা গেছে। কিন্তু বিশ্বরূপ দা মানে এরকম ভাবে এবং বলে, বিশ্বরূপ দা সারাক্ষণ বলে যে থ্যাঙ্কস টু বিশাল স্যার, উনি ওভাবে না বললে আমি যে এভাবেও চেঞ্জ হওয়া যায় বা এত মন দিয়ে কোনো কিছুকে নতুন করে পারসিউ করা যায়, এটা আমি বিশ্বরূপ দা was always a very extraordinary singer. Correct. কিন্তু একটা হয় না মানুষের একটা মেন্টাল একটা হয় যে না নাও আই হ্যাভ টু ডু ইট। আমি বিশ্বরূপদাকে দেখেছি তো এক সপ্তাহ আমিষ খাইনি। ডেডিকেশন ভাবছো তুমি তো একদম নিরামিষ খাওনি বোধহয়। থ্যাঙ্ক গড আমাকে বিশাল স্যার বকেনি, যাতে আমাকে আমি তাও আমিষ তো আমি ছাড়তাম না, আমি চিকেন খেয়ে প্র্যাকটিস করতে বসতাম। হ্যাঁ সেটাই, তুমি তো বলেইছো যে কি জানি ঘাসপুস বলে আচ্ছা এইটা নিয়ে তুমি ট্রোল হওনি? হ্যাঁ হয়েছি তো, একদম হয়েছি, প্রচুর হয়েছি, খুব একটা অসুবিধা হয়নি। কি অসুবিধা, সত্যি কথা বলেছি। যদি মিথ্যা বলতাম তাহলে হতাম যে বাবা মিথ্যা বলে ট্রোল হচ্ছি, সত্যি বলে ট্রোল হয়েছি, সত্যি তো চেঞ্জ হবে না। এবার আমি ঘাসপুস মিন করিনি, মানে আমি তো বলছি নো অফেন্স, ভেজ ফুড ইজ গুড না। আমি নিয়ে ট্রোল হয়েছি যে প্রচুর লোক, মানে ধরো 80% আমার সাথে এগ্রি করছে, অফকোর্স বাঙালি অধিকাংশ সবাই ননভেজ। আই থিঙ্ক এই রুমেরই সবাই মোটামুটি নন ভেজিটেরিয়ান, সবাই মোটামুটি সবাই নন সি। তো ওদের এগ্রি করবেই ওরা সবাই আমার সাথে যে আমরা নন ভেজিটেরিয়ান। তো আমি এরকম অনেক কমেন্টস পেয়েছি, আমি বলেছিলাম না যে জন্ম লেতেই মাছলি ঠুস দিয়া যাতা হ্যাঁ, তো লিখেছিল যে নেই जन्म होते ही मछली तो नहीं ठूस दिया जाता है एंड एवरीथिंग। नहीं লিটারালি ঠুস দিয়া যাতা, কারণ আমি যখন বড় হয়েছি আমাকে তো জন্মেছি, জন্মানোর পর আমি বড় হওয়া পর্যন্ত আমার মা আমাকে কনসেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করেনি যে তুমি বড় হয়েছো বাবু তুমি কি মাছ খাবে, অন্নপ্রাশনে বড় মাছের মাথাটা মুখের সামনে দিয়ে ছবি আছে, তাহলে ওটা তো হয়ে গেছে, ঠুসে দেওয়াই বলে। তো ওটা আমি একটু মানে ইয়ার্কি মেরে বলেছি, ওটা আমি সিরিয়াসলি বলিনি যে ঠুসে দেওয়া হয়, মানে ইটস আ রিচুয়াল একদম। এবং যারা আগে থেকে তাদের ফ্যামিলি নিরামিষ খান সেটা আলাদা ব্যাপার, তাদের নিয়ে আমি কোনো কমেন্ট করি। ব্যাপারটা তুমি তো এরকম বলো না যে হাসপাতাল থেকে বেরোচ্ছে এই মাছটা নিয়ে তো মুখে ঠুসে, এরকম তো করে না, ওরকম তো বলি না, মানে একটু লিটারালি অত লিটারালি নেওয়ার কি আছে, কোয়াইট লিটারালি আমি বলিনি। অন্নপ্রাশনে তো এটা হয়, মানে মাছ তো মাছের মাথাটাতে দেব, এবং আমাদের জন্য মাছ শুভ, রুই মাছ দইয়ের ফোঁটা এগুলো তো শুভ, তাই সেই অর্থে আমি বলেছি যে মাছলি ঠুস দিয়ে যেতে। তো এটা নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছিলাম, তো ওটা আমি এই জন্য আমি আবার যখন আমাদের একদম টিভি রাউন্ড শ্যুট হওয়া শুরু হয়ে গেল, আমি তখন আমাকে আবার বলেছিল যে তোমাকে নিয়ে এটা ট্রোল করছে, একটা দুটোর নেগেটিভ কমেন্ট আসছে, তো এই তখন এটাই বলেছিলাম যে তুমি মিথ্যা কথা বলবে না, যে বলো তুমি অন্নপ্রাশনে তোমার মুখে একটাও যদি আমি ছবি দেখেছি তোমার বাড়িতে গিয়ে যে মুখের সামনে মাছের মাথা দিয়ে, তাহলে কিন্তু আমি রেগে যাবো। আমি বলেছি যে না মুখে মাছ ঠুসে দেওয়া হয় বাঙালিদের, দ্যাটস ইট। তুমি তারপরে গিয়ে ডিসাইড করো তুমি ভেজিটেরিয়ান হবে, দ্যাটস ইওর চয়েস। ঠিক ঠিক, তুমি কোনদিন ভেজিটেরিয়ান হবে না এটা তো শিওর। এখনো পর্যন্ত তো আমার কোনো প্ল্যান নেই। আমারও সেরকম মাঝে মাঝে মনে হয় খুব মহান হতে গিয়ে আহারে আমার জন্য পশু মরছে, তারপরে ভাবি যে কিন্তু দাদা বৌদির যে মাটন বিরিয়ানি আছে ওটা তো খুব ভালো, ওটা আমি কি করে মিস করবো। তো এখনো পর্যন্ত আমার মাথায় কিছু আসেনি, কিন্তু ইন ফিউচার যদি আসে আমি অবাক হব না। বেশ মানে এরকম হতেই পারে কোনো একদিন, কিন্তু আমার মা অবাক হবে, আমার মা আমাকে মনুষ্য জন্ম বৃথা এরকম বলে। হ্যাঁ আমিও এরকম বলি, আমাকে তো ডাক্তার না করেছে ভেজ খেতে। ও এবার তো কিছু বলাই নেই, বলার ডাক্তার না করেছে। হ্যাঁ কিন্তু না আমরা যারা ভেজ খাই তাদের চয়েস নেই কিছু বলতে না, উই আর প্রাউড অফ ইউ, উই আর প্রাউড অফ আপনারা ভেজ খান, কোনো ব্যাপার না। উই আর জাস্ট আমরা নন ভেজ খাই, আপনাদের ভাগেরটা আমরা খাই। হ্যাঁ আমরা খেয়ে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই।
তোমার কোনো পারফরমেন্সে এরকম কোনো কমেন্ট তো আসেনি যেটা তোমাকে খুবই শেক করতে পারে, বা তোমাকে কোনো খারাপ কমেন্ট তো মোটামুটি আসেইনি, কোনো একটু কম ভালো কমেন্ট হয়তো 2-1 দিন এসছে, বাট সেটাও খুবই বেশিরভাগ দিনই আউটস্ট্যান্ডিং। কোনো পার্টিকুলার কমেন্ট, সেটা ভালোই বেশিরভাগ, কোনো পার্টিকুলার কমেন্ট খুব মনে থেকে গেছে যে এই কমেন্টটা সব সময় মনে থেকে যাবে? শ্রেয়া, আমার না, আমি প্রথমেই বলি, আমার একটু ইউনিক ভয়েস টেক্সচার খুব আমার পার্সোনালি খুব পছন্দ। যাদেরই একটু ভয়েস টেক্সচারটা একটু আলাদা হয়, আমি খুব তাদেরকে শুনতে পছন্দ করি। যখন শিল্পা রাও ওয়াজ নট দ্যাট ফেমাস, কিন্তু তার অনেক গান ছিল, আমি তখন থেকে শিল্পা রাওকে চিনি। কারণ আচ্ছা, কে দেখি গলাটা এত ইউনিক একটা সিঙ্গিং প্যাটার্ন, দেখি তো কে শিল্পা রাও। আচ্ছা, এবং তার সব কটা গান শুনি, তার অনেক গান এমনি গাওয়া গান ওগুলো শুনতে থাকি। তো শ্রেয়া ম্যাম আমাকে একটা কমেন্ট করেছিল আফটার মাই সাকি সাকি পারফরমেন্স, কি ওনার লেগেছে যে আগে মানে উনি এত ভয়েস শুনেছেন আগে, এবং ইন ফিউচারও ওনার মনে হয়নি যে আমার ভয়েসের মতো কোনো ভয়েস উনি শুনেছেন বলে। শি থিঙ্কস মাই ভয়েস ইজ ভেরি ইউনিক। এবং বলছে আমি এটাও শিওর যে অনেক বছর পর্যন্ত এরকম ভয়েস আবার হয়তো আসবে না। ইউ ভেরি মানে পাওয়ারফুল সিঙ্গিংও ওনার, আমি যেটা গাই ওনার ভাল লাগে। আমি যখন লতাজির কোনো গান বা কোনো মেলোডি কিছু গাই, সেটা ওনার ভাল লাগে। ইট ইজ আ মানে কম্প্রেসড ভয়েস ওনার মনে হয়। তো ওটা আমি খুব মজা পেয়েছিলাম যে এইটাই তুমি শুনতে চেয়েছিলাম এতদিন। তার মধ্যে শ্রেয়া ম্যাম বলেছে, মানে যে এত স্টুডিওর সামনে থাকে, এত ভয়েস উনি শুনেছেন, খুব আনন্দ পেয়েছিলাম। ওই একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, ওটা মনে আছে আমার। আউট অফ অল দি গুড কমেন্টস, দিস ওয়াজ দ্য কমেন্ট ওয়াজ লাইক আই ওয়াজ ভেরি হ্যাপি। আর একটা পয়েন্টে কি বুঝে গেছিলে জিততে চলেছে? মানে আমি ফাইনালিস্ট হতে চেয়েছিলাম, এবং আমি ভেবেছিলাম ফাইনালিস্টের পরে যা হবে হবে, মানে দেখে নাও। আমি ফাইনালিস্ট হতে চেয়েছিলাম। তো আমি যখন ফাইনালিস্ট হয়ে গেলাম, তখন আমার এটা আর না, আমাদের ফাইনালিস্ট হওয়ার পরে ফিনালে একটা অন্যরকমভাবে প্ল্যান ছিল, সেটা অল অফ আ সাডেন চেঞ্জ হয়ে গিয়ে একটা 90s থিম প্ল্যান হলো। তো ওটা কিছু একদিনের মধ্যে সং ডিসাইড হলো। তো অলরেডি কিছু গান আমরা জানি না, এরকম গান ওই একদিনের মধ্যে আমাদেরকে গানগুলো মেমোরাইজ করতে হয়েছে। তার পরের দিন রিহার্সাল। তো আমার মনে হয় কেউই ওরকমভাবে ভাবেনি যে এবার জিতবো, এই গানগুলো দেবো, এই গানগুলো গাইলে জিতে যাবো, এরকমভাবে সময়ই পাইনি আমরা যা যা গান পেয়েছিলাম সেগুলো নিয়ে খাটতে সবার এটাই ভেবেছিলাম আমরা যে তো জাস্টিস করতে পারি গানগুলোকে। অ্যাটলিস্ট আমি এটা ভেবেছিলাম যে যা গান দিয়েছে আমাকে আগে ভালো করে উঠিয়ে গানগুলোকে ভালো করে প্র্যাকটিস করে ব্যান্ড রিহার্সাল। এরকমও হয়েছে যে আমি একদম যে লাস্ট গানটা গেয়েছি, সেই গানটার মাঝখানে বাকি 3-4টে গানের এমন রিহার্সাল, সেই গানটা নিয়ে বসার সময়ই পাচ্ছি না। তো প্রথম দিন একবার রিহার্সাল করে গানটা আমি দেখতেই পারিনি, তারপরে আবার শ্যুটের আগে বসে গানটাকে রেওয়াজ করে ভালো করে প্র্যাকটিস করে ব্যান্ডের সাথে শর্ট করতে হয়েছে। তো এত টাইট স্কেডিউল ছিল না, তো আমরা টায়ার্ডও ছিলাম প্রচুর, কারণ র্যাপিড ওই ব্যান্ড রিহার্সালস, তারপরে টেকনিক্যাল, তারপরে শ্যুট, এবং রাত অবধি শ্যুট হচ্ছে। আই থিঙ্ক কটা অবধি হয়েছিল শ্যুট? প্রায় 3:30-4টে। তো 3:30টের সময় আমি গাইছি হুই 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 মাস্ট। তো অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ লাইক, কাউকে জিতিয়ে দাও, বাড়ি যেতে দাও, যাদের ইচ্ছা জিতিয়ে দাও, বাড়ি যেতে দাও। আই থিঙ্ক সবাই আমরা এরকম টায়ার্ড, এরকম মানে চোখ এরকম করে খুলে রাখতে হচ্ছে। হ্যাঁ, ওটা ফাইনালের দিন। ইট ওয়াজ সো হেক্টিক। আমি ভাবিনি উইনার হলে কি হয়, কি আমরা হলে হবো, না হলে না হবো, বাড়ি যাবো, ঘুমাবো। এটা ভালো। কিন্তু আমি বলছি যে এই যে এতক্ষণ ধরে শ্যুট হয়, এই যে টায়ার্ডনেস তো থাকে, কারণ প্রচুর প্রেশারও থাকে একজন সিঙ্গারের উপর। তো এই যে এতগুলো গান প্রিপেয়ার করা, এবং গানটা তো প্রিপেয়ার করার জন্য তোমার কাছে অনেকটা সময় নেই না, একদিন একটা গান একদিনে প্রিপেয়ার করে গাওয়া, তার মধ্যে এরকম একটা স্টেজে যেখানে সারা ইন্ডিয়া শুনবে, এটা বেশ ডিফিকাল্ট একটা কাজ। এবং আমার মনে হয় সেখানেই এটার এই ইউনিকনেসটাও তৈরি হয় যে যারা এটা করতে পারে, যারা অত তাড়াতাড়ি ওর মধ্যে ঢুকতে পারে, তাদের পক্ষেই ব্যাপারটা সার্ভাইভ করা ইজিয়ার। না হলে একটু মুশকিল। কিন্তু আমি বলবো যে ওইটার মধ্যে থাকতে থাকতে আপনার মানে আমাদের ব্রেন কতটা কেপেবল, ওকে ওই সিচুয়েশনে না ফেললে বোঝা যায় না। সো আমার মনে হয় যারা গান গায় বা প্র্যাকটিস করছে বা এইটার মধ্যে রয়েছে, যারা সিঙ্গার্স, তারা করে ফেলবে। মানে একটা গান একদিন কেন, একটা গান মানে গানটাকে বোঝার জন্য, গানটার সুরটা মনে রাখার জন্য, বা গানটার একটা লিরিক্স, একটা বেসিক যে একটা স্ট্রাকচার, ওটা বোঝার জন্য কয়েক ঘন্টা ইজ এনাফ। তারপর হ্যাঁ, কিছু লতাজির গান আছে, ওগুলো তো পুরো আজীবন শুনলেও উনি কিভাবে গেয়েছেন, কি ভেবে গেয়েছেন, ওই ফিলটা বোঝা যাবে না, আজীবন গাইতে হবে। ঠিক। তো সে মানে ওইটা সাবজেক্টিভ।
ওইটার দিকে আমি যাচ্ছি ওটা বুঝেছি কিন্তু আমি বলছি একটা স্ট্রাকচার তোল। হ্যাঁ, ইট ওয়াজ একদিনে 2টো গানও তুলতে হয়েছে, ওটাও চাপ। হ্যাঁ, কিন্তু তুমি বলছো যে একটু মানে গানটার মধ্যে আছে সে কিছুক্ষণ সময় পেলেও একটা গান তুলে মানে মন দিয়ে শুনলে বুঝলে একটা তোমার স্ট্রাকচার উঠে যাবে। তারপরে আস্তে 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 ব্যান্ড রিহার্সালে আরও তো সময় থাকে, ব্যান্ড রিহার্সালে গানটা গাওয়ার পরে সময় রয়েছে, রিহার্সাল হয়ে গেল, তারপরে আরও শুনলে গাইলে হয়ে যাবে না, অসুবিধা খুব নয়। এর জন্য আমাদের যে মেন্টর আনন্দ শর্মা এবং রণদীপ স্যার, আনন্দ শর্মা হচ্ছে গিয়ে দ্য মেইন গাই, The rockstar, মানে লাভ আনন্দ শর্মা, ইজ মাই ফেভারিট অ্যান্ড আই এম হিজ ফেভারিট। তো আনন্দ শর্মা, আমরা যখন প্রথম, আনন্দ স্যার কী করেছিলেন, যখন আমরা প্রথম মুম্বাইতে মানে টিভি রাউন্ড, থিয়েটার রাউন্ড কমপ্লিট করার পরে এবার আমাদের গালা রাউন্ড শুরু হবে, তার আগে 20 দিনের একটা গ্যাপ আমাদের নিয়ে আমরা যেখানে থাকতাম ওখানে রেখে দিয়েছিলেন, এবং 20 দিন কিছু ছিল না, নো ব্যান্ড রিহার্সাল, নো শুটিং, 3টে করে গান আমাদের প্রতিদিন। মানে বেসিক্যালি আজকে বিকেলে তুমি আমাকে ডাকলে 3টে গান দিলে, যে গানটা আমি জানি না লতা, এবং 3 রকমের গান। তোমার কাছে একটা রাত্রির আছে, তার পরের দিন তোমাকে স্যার যখন আবার আসবেন দুপুরবেলা, তখন তোমাকে গিয়ে শোনাতে হবে। সো ওটা আমাদেরকে না অভ্যাস, 20 দিন ধরে আমরা প্রতিদিন 3টে করে গান আমরা শিখতাম। তো সেটার একটা ওইভাবে প্রিপেয়ার করেছিলেন আমাদের 20 দিন। সো দ্যাট ওয়াজ হিজ প্ল্যান অ্যান্ড দ্যাট ওয়ার্কড অ্যাকচুয়ালি। এবং উনি হয়তো খুব ভালো করে জানতেন 3টে গান আমরা পারফেক্টলি গাইতে পারবো না, তো লিরিক্সটা খেলাও ছিল আমাদের জন্য, কিন্তু শ্যুটটা যেটা আছে, যে রাউন্ডসগুলো আছে গানের মধ্যে, সেগুলো আমরা যত ভালো করে শুনে ওনার কাছে গাইতে পারি সেই টাইমটা আমাদের দেওয়া হতো। তো ওইটার একটা অভ্যাস হয়ে গেছিলো যে হঠাৎ করে র্যাপিডলি যদি আমাদের গান বলেই দিয়েছিল যে চেঞ্জ, টেকনিক্যালি মনে হলো যে দ্য সং ইজ নট ওয়ার্কিং বা গেস্ট ইজ নট কামিং, তখন তোমার গান র্যাপিড চেঞ্জ হতে পারে, সেই মুহূর্তে তুমি কি করবে? আচ্ছা, তার মানে একদম নিয়ে গিয়ে জলে ফেলার আগে তোমাদের একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে, এবং আই থিঙ্ক দিস ইজ আনন্দ শর্মাস পার্সোনাল আইডিয়া। এটা সব শোতে সব সময় হয় কিনা আমি জানি না, বাট দিস টাইম ইট হ্যাপেন্ড বিকজ আনন্দ স্যার এটা আমাদেরকে শিখিয়েছিলেন যে 3টে গান তোমাকে 12 ঘন্টার মধ্যে তুলতে তো হবেই, শিখতে তো হবেই। আর এই যে গানগুলো প্রিপেয়ার করছিলে সেই সময় কি মেন্টররা থাকে প্রিপেয়ার করার জন্য? না, মেন্টরই প্রথমে, মানে নিজেরা প্রিপেয়ার করো, এবং উনি সেটাই দেখছিলেন যে কে কতটা, কোন গান কত তাড়াতাড়ি, কত মাইনিউটলি নোটিস করে গানটা তুলছে বা শিখছেন, সেটা ওনার জন্য আমাদের স্টাডি করতেন না ভাবে। তো ওনার জন্য একটা বুঝতে সুবিধা হতেন যে কোন পার্টিসিপেন্টটা কী ধরনের গান কিভাবে কতটা তাড়াতাড়ি, কতটা ফ্লুয়েন্টলি, কতটা মাইনিউটলি শুনছে, কতটা, তারপরে উনি আমাদেরকে ফিডব্যাকস দিতেন। আচ্ছা আচ্ছা, বাবা, দ্যাট ওয়াজ আ প্রসেস। ইয়েস, মানে প্রসেসটা, হ্যাঁ, মানে এবং প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটাই পুরো জার্নিটাতেই অনেক লার্নিং এক্সপিরিয়েন্সেস আছে, প্রচুর। নট অনলি মিউজিক, মানে মুম্বাইতে আমি এখনো পর্যন্ত কাউকে চিল্লে কথা বলতে দেখিনি অনসেট। সো মানে কি কর্মী রেগে গেলেও তোমাকে কতটা পেশেন্স রেখে ইউ হ্যাভ টু বিহেভ। মানে আমাদের কন্টেস্টেন্ট ম্যানেজারকে দেখেছি, হয়তো ওই ফিনালের দিনকে একজনের ফ্যামিলি থেকেই এসেছে হয়তো 11 থেকে 15 জন, এবং এরকম আমাদের 5-6 জনের ফ্যামিলি, হয়তো কারো ফ্যামিলি থেকে, মানে আমার ফ্যামিলি থেকে মা বাবা মাসি 3 জন ছিলেন, কিন্তু কোনো একজনের ফ্যামিলি থেকে 25 জন, 25টা ছেলে মেয়ে, তাদের হয়তো গুরুকুল চৈতন্যদের যেমন প্রচুর বাচ্চারা এসেছিল, তার সাথে এত অডিয়েন্স, তার মধ্যে দিয়ে যাচ্ছি, ছবি তোলা, এই তোলা, একটা মেকআপের, কখন আমাদের মেকআপ শুরু হবে কখন, তো সেটাকে ম্যানেজ করা, তাও একদম চিল অ্যান্ড কম্পোজড। হয়তো ওর মাথা ফেটে যাচ্ছে টেনশনে বা স্ট্রেসে, বাট তাও ভাবে কম্পোজ। তো এটা শিখেছি যে হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান নট লুজ ইউর কুল। ঠিক, তো তোমাকে ধৈর্য রেখে কাজ করতে হবে, ইউ হ্যাভ টু বি নাইস, ক্যান নট বি রুড উইথ এনিওয়ান, এগুলো শিখেছি। তারপরে হচ্ছে কী করে হ্যান্ডেল করতে, একটা শো কী করে হ্যান্ডেল করছে, আমি তো জানতামই না যে টেকনিক্যালি ওরা পুরো মানে গানটার সাথে সাথে মার্কিং করে, মানে 1 মিনিট 24 সেকেন্ডে লাল লাইট পড়বে, তো লাইটিংস আমি দেখতাম, ফলো করতাম, যে পিছনে একটা গান হচ্ছে বিটে বিটে টাক 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 করে একটা টাক 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 টাকটা করে লাইট, পুরো লাইটটা ওর উপর পড়লো, এবং তার ঠিক 12 সেকেন্ডের মাথায় পুরো লাইটটার ঘুরে একটা গোল লাইটের ওখানে, মানে এগুলো সব হতো, আমরা তো জানিই না।
মানে আমি তো জানতামই না যে একটা পারফরমেন্সের পিছনে লাইটটা পুরো, তার জন্য আমরা 10 সেকেন্ড এদিক ওদিক করতে পারবো না। মানে আমার যদি মনে হয় টেম্পোটা হঠাৎ করে আমি শুটের দিন ফাট করে কমিয়ে নিলাম, হবে না, কারণ টেম্পোটা যদি আমি কমিয়ে নিই আমার একটা সেকেন্ডের গড়বড় হবে। তো মেবি 1 মিনিট 24 সেকেন্ড যে টেম্পোতে একটা লাইট পড়ার কথা ছিল সেটা 2 সেকেন্ড আগে পড়ে গেল, তো পুরোটা গন্ডগোল হয়ে যায়। এবং ওদের ওই পুরোটা প্রোগ্রাম করা টেকনিক্যালটা হতো এই কারণে, সো দ্যাট পেছনে যে এলইডিসটা থাকবে, যে লাইটটা থাকবে, সামনে থেকে যে লাইটটা পড়বে, যেভাবে ক্যামেরাটা স্প্যান হবে, ওইগুলোর তো সময় তো শুটের দিনকে গিয়ে পাবো না, তাহলে তো পুরো রাত আমাদেরকে, তার জন্য ওইটা একটা সেট থাকতো। তো এইগুলো আমাদেরকে বলা হতো যে ইউ ক্যান নট হঠাৎ করে তুমি টেকনিক্যালের দিন ইউ ক্যান পারফর্ম, কিন্তু এখান থেকে এইটুকু জায়গার মধ্যে ইউ হ্যাভ টু পারফর্ম। তুমি তার বাইরে গিয়ে ইউ ক্যান ডু ইট, বাট আমাদের আগে বলে রাখো। সো অল অফ আ সাডেন তুমি গিয়ে সাইডে নাচছো, ক্যামেরা নেই তোমার উপর, দ্যাট ইজ কোয়াইট স্টুপিড। তো এই অনেক কিছু শিখতে পেরেছি, টেকনিক্যালিটিস থেকে শুরু করে সাউন্ড, ইনিয়ার, মনিটরের ব্যালেন্সটা কি করে করতে হবে। একদিন প্রথম সেকেন্ড পারফরম্যান্স, থার্ড পারফরম্যান্স ইনিয়ারটা খুলে দিলে, ইনিয়ারটা কাজ শুনতে পাচ্ছিল না বা কিছু একটা অসুবিধা হচ্ছিল, কিছু একটা, মানে প্রথমে যখন শুরু করলাম গান ইনিয়ারটা চলছিল, তারপরে ইনিয়ারটার কিছু একটা সমস্যা হয়েছিল যে আমি শুনতে পাচ্ছিলাম না, তার জন্য আমি মনিটরটার উপর, এবার সাউন্ড লিক হয়, সো ওখানে যা বাজছে আমি আমার কানে তো টাক টাক করে টেম্পো মেট্রোনম চলছে, আমি ইনিয়ারটা খুলে দিয়েছি, আই এম নট গেটিং দ্য মেট্রোনম, সো আমার এটা এদিক ওদিক হয়ে যেতে পারে। বাট স্টিল আই হ্যাভ টু ক্যারি অন। ওই যে বললাম না, একবার টেক শুরু হয়ে গেলে দের ইজ নো গোয়িং ব্যাক, তো ওইটা মেনটেন করতে, যাই হোক যেহেতু লাইফ করি সেটার একটা এক্সপিরিয়েন্স ছিল, বাই গডস গ্রেস ওরকম কিছু হয়নি, টেম্পো থেকে তাল থেকে আমি সরিনি, কারণ হেভি ড্রাম বাজছিল, বাট দেন হতেই পারে ইনিয়ার। তো স্যার আমাদের সবসময় বলতেন যে 2টো কানে ইনিয়ার, বাট আমার হয় না 2টো কানে ইনিয়ার, আমি একটা কানে ইনিয়ার দিয়ে গাইতেই বেশি কমফোর্টেবল। সো ওইটাকে আমি সাউন্ডটাকে ব্যালেন্স করলাম আস্তে আস্তে, 2-3টে পারফরমেন্স লাগলো, যে একটা কানে যদি ইনিয়ার নিই এক্স্যাক্ট কততে রাখলে আমার সব ব্যান্ডের সাথে একটা পারফেক্ট ব্যালেন্স হবে। তো প্রচুর কিছু, মানে ইন্ডিয়ান আইডলে গিয়ে অনেক কিছু শিখেছি, প্রচুর কিছু শিখেছি, মানে গানের বাইরে গিয়েও যে কী করে বিহেভ করতে হবে, হাউ টু বি প্রফেশনাল, এটাও শিখেছি। বেশ, বাহ, এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্সটা শুনে তো আমারই মনে হচ্ছে যে আবার একটু পিছিয়ে গিয়ে পরের জন্মে একবার ছোট থেকে গান শিখে এটা ইন্ডিয়ান আইডলে গেলে হয়। যাই হোক, একটা ইন্ডিয়ান আইডল একটা খুব বড় মাইলস্টোন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একজন সিঙ্গারের জীবনটা তো একটা রিয়েলিটি শো নয়, তার জীবনটা অনেক বড়। অনেক রিয়েলিটি শোর সিঙ্গারদের আমরা দেখেছি যারা জেতার পর এই যে একটা ফেম পাওয়া যায়, অ্যান্ড ফেমটা তো ইমেন্স ফেম, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তোমার তো এখন তুমি যদি রাস্তায় তারপরে বেরোতে পারবে না তুমি দুম করে রাস্তায়, তার দুনিয়ার লোক এসে সেলফি তুলবে তোমার সঙ্গে, তো হবে একটা পয়েন্ট অবধি এটা থাকবে, তারপর সেটা ফেড আউট হয়ে যাবে। নাও প্রচুর রিয়েলিটি শো উইনার্স যারা পরে এই জার্নিটার কন্টিনিউ করেনি বা করতে পারেনি, এরকমও দেখা গেছে। তো কোনোদিন এই কথাটা মাথায় এসছে যে কিভাবে, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, তোমার লাইফটা কিরকম ভাবে তুমি ভেবেছো? সে আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট দি আদার্স, আই নো অ্যাবাউট মাই সেলফ। একদমই তোমারটাই জিজ্ঞেস করি, অ্যান্ড মানে ওটাই বলছি যে আই নো হোয়াট আই ওয়ান্ট। আচ্ছা, আমি জানি আমি এটার পর কী করব, এবং তারপরে কী করব, এবং তারপরে কী করব, এবং ওই পরের 3টা আমি আগে অ্যাচিভ করে ফেলি, তারপরে কী করবো আই এম শিওর আবার ওটা মাথায় চলে আসবে। মানে আমি এখন ভাবতে পারছি না যে প্রথম একটা গান গাইবো কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে, আমি যেটা ভাবছি না, আমি ভাবছি আমি এমন একটা গান আমি এখন গান গাইতে চাই প্রথমত, তারপর গান গাইতে গাইতে আমি চাই একটা গান হোক যেটা হিট হোক, বা আমি এমন একটা গান চাই যেটা প্রথম 3 সেকেন্ড মিউজিকটা বাজতে বাজতে সবাই গেস করে নেবে ওটা কি গান, বা আমার গলা শুনে বুঝতে পেরে যাবে এটা মানুষের গাওয়া, আমি চাই এটা হোক আগে। তো তার জন্য প্লেব্যাক যদি আসে বা যা আসছে আই এম ভেরি গ্রেটফুল, বাট আমি নিজের সিঙ্গেল তৈরি করছি এবং সেটা রিলিজ করার কথা ভাবছি, এবং মানে আমি রেকর্ড করতে চাই গান এবং আমি রিলিজ করতে চাই, সেটা কভার অরিজিনাল দুটোই, এবং প্লেব্যাক যা আসছে বা যদি আসে ইন ফিউচার ফিঙ্গার্স ক্রসড এটাও করতে চাই। তো আস্তে আস্তে মানে এখন আমি মানে বাদশা স্যার হিমসেলফ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, উনি আমাদের সবসময় বলতে তোমরা প্লেব্যাক পাবে আই এম শিওর, বাট ডোন্ট ওয়েট ফর ইট, তোমাদের নিজেদের গান তোমরা নিজে বের করো, কারণ
যতদূর দেখলাম মোটামুটি অনেক গান যেগুলো প্রচন্ড হিট আর ইন্ডিপেন্ডেন্ট সং। একদম। আর এখন আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের অ্যাকসেপ্ট করার যে প্রবণতা তৈরি হয়েছে দর্শকের, সেটা অনেক বেশি এবং খুব 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 ভালো। মানে একটা মারাঠি গান আমার আছে, আমি জানি না তোমাদের কপিরাইট ফাইটের কিছু ব্যাপার থাকবে হয়তো, বাট গুলাবি শাড়ি, গুলাবি শাড়ি মানে গানটা, ভিডিওটাও যদি দেখো ওটার মধ্যে প্রচুর টাকা পয়সা দিয়ে বানানো না, আর বেসিক ওয়ার্ক, কিন্তু ওই টাক 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 ওই একটা যাচ্ছে, ওইটা এত ক্যাচি। এবং আমি জানি না মারাঠি, বাট তাও মানে আমি শুনেছি, আমার ভাল লাগছে ওটা গাইতে, সবাই রিল বানাচ্ছে ওই গানটার পিছনে, এবং গানটা শুনতেও ভালো লাগে, গানটা শুনতে ভালো লাগছে। আমি জানি না ভাষাটা, তাও মজা লাগছে শুনতে, একটু একটু বুঝতে পারি এখন মারাঠি মানুষদের সাথে থেকে, খুব ভালো লাগে মারাঠি ভাষাটা, আমার খুব সুন্দর লাগে, তো মজা পাচ্ছি। আমাদের বাংলাদেশি একটা জেফার রহমানকে আমি অনেকদিন ধরে ফলো করি ফর হার হেয়ার। এখন ওই যে ঝুমকা চলে কানে হায় তোমার ওই ইশারায়, এটা একটা গান বেরিয়েছিল, দ্যাট ইজ হিউজ, মানে বাংলাদেশে তো আছে, এখানেও খুব 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 মানে জনপ্রিয়তা পেয়েছে, এবং প্রচুর প্রচুর গান আছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট গান খুব ভালো হচ্ছে, ওয়াই নট মি। তো আমি এরকম গান প্ল্যান করেছি, একটা গান অলরেডি চলছে কাজ, তারপরে আর একটা গান প্ল্যান করব যেটা মোস্ট প্রবলি শুভজিতের সাথে হবে, ও কিছু ফোক গাইবে এবং আমি কিছু ওই একটু যত গ্রুভ করা যায় ওই পার্টটা আমি গাইবো, এটা প্ল্যান করেছি। আস্তে আস্তে এগুলো মানে আমি নিজে থেকে বার করব, তারপরে যা যা কাজ আসছে সেগুলো যদি ভালোভাবে হিট হয়ে যাচ্ছে। একটা হলো দেখো, একটা জিনিস আমার মনে হয় যে কোনো আর্টিস্টই বলো বা যে কোনো মানুষই বলো, তুমি একটু আগে বলা হচ্ছিল না যে আর্টিস্ট আমাদের যে একটা ট্রান্স হয়, যে কোনো মানুষ সে যে কাজই করুক, যে ব্যাংকে কাজ করে, সেও যদি মন দিয়ে নিজের কাজটা করে, হি অলসো গেটস দ্যাট ট্রান্স। যখন ও যদি প্রচণ্ড ভেতর থেকে কিছু একটা করতে চায়, ওয়েন ই গেটস দ্যাট পয়েন্ট, ওখানে কিন্তু ওরও একটা ট্রান্স পৌঁছয়। তো আমার মনে হয় যে যাই করি আমরা যদি মন দিয়ে করি, তখন কিন্তু আর কিছু ম্যাটার করে না, তখন বাকিটা অটোমেটিক্যালি ফলস ইন প্লেস। তোমার এই যে কাজটা করার, আমি শুনেই খুব এক্সাইটেড হলাম শুভজিতের সঙ্গে তোমার যদি একটা সিঙ্গেল গান বেরোয়, সেটাতে অবভিয়াসলি ওই সোলটা, তোমার গ্রুভটা সব মিলিয়ে একটা ব্যাপারটা বেশ এনজয়েবল হবে। এবং এটা ভাবার পেছনে তোমার কারণটা হলো এর মজা হবে, একটা গান করে মজা হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাকি হিট ফ্লপ কেউ বানাতে পারে না। আগে তো মানে আমি যত গানটা বানিয়ে গেয়ে যত আমরা মজা পাই, তারপর মানে দেখবো যে কেউ মজা পাচ্ছে কি পাচ্ছে, দ্যাটস ট্রু। না তুমি বললে না এখন যেই কাজটাই করুক সেটা যদি মন দিয়ে করে মজা পায়, একদম আমি ঠিক। মানে আমি একটা সায়েন্স ফিকশন দেখছিলাম, তারপর আমি ওই এলিয়েনরা আমাদের পুরো পৃথিবীতে কবজা করবে, সেখানে কিছু সায়েন্টিস্টদের থিঙ্কিং অফ সামথিং, তো ওটা ভাবছি ওরাও যদি কিছু ক্র্যাক করে, ওরাও ওই ট্রান্সটাতে চলে যায়। ফুলটা দেখে মনে হচ্ছে কোনো ফ্লোরিস্ট যদি এমন কোনো একটা বুকে বানাতে পারে, তো কত কি মানে সবকিছুতেই আসে, আই নো, বাট ওই আর কি, মানে আমার মনে হয় এভরিথিং ইজ মানে সবকিছুর সাথে আর্ট তো একটু জড়িয়ে আছে। একদম তাই। আমার মনে হয় যে একটা দুর্দান্ত আলু ফলায় সেও আর্টিস্ট, অ্যাবসলিউটলি, একদম। যে আমার মা এত ভালো রান্না করে, আমি আর্টিস্ট, যে কি করে এত ভালো রান্না করে ফেলে, আমি তোমার চেয়ার ছেড়ে নাচতে ইচ্ছা করছে। অফকোর্স গাছের থেকে ফল বেশি দূরে পড়েনি, অবশ্যই আর্টিস্ট। আমি যে রান্না করি, আমার টিম যে খায়, খেয়ে কেমন ওয়া করে, আমার হাতেও আর্ট আছে। তা আমি তো খাইনি, আমি বিশ্বাস করতে, তাই খুব ভালো রান্না, খুব ভালো। হ্যাঁ, এটা একটু মোটামুটি আমার মনে হয় এখানে সবাই সার্টিফিকেট দিতে পারবে। এবং সেটা এরকম না যে যাতা রান্না, হ্যাঁ, লাউ ঘন্ট শুক্তো এই লেভেলে, মানে আমি কিন্তু চিকেন মাটন রান্না করি না, মানে আমার হাতে ওই মানে হ্যাঁ, আমার এরা খায়, খেতে বলে যে তোমার হাতে মা ঠাকুমার মতো স্বাদ চলে এসছে। শোনো, লাউ ঘন্ট বানালে আমার আবার ব্যাপার আছে, লাউ ঘন্ট বানালে মুগ ডালটা কিন্তু পারফেক্ট রোস্টটা হতে হবে দেওয়ার জন্য, ঠিক আছে? আদা রসুনের এই আদা আর জিরের যে বাটাটা, সেটা পারফেক্ট ইয়েতে না হলে ওটার টেস্ট আলাদা হয়ে যাবে। আর কিছু তো দিতে হয় না। আর বড়ির ভাজাটা যদি বেশি হয়ে যায় তাহলে গন্ডগোল। একদম এইরকম ব্যাপারটা, বুঝলে তো? আমিও রান্না করতে পারি, মা আমি কেমন রান্না করি, কেমন রান্না করো, বেশ ভালো। মানে তুমি যেটা বললে না বড়ি বেশি ভাজা গুলো, ওটা আমার এই যে ধরো আমি হাঁকা নুডলস রান্না করব, তার জন্য আমি যে মানে বেল পেপারস আর ক্যাপসিকামগুলো কাটবো, ওটা ওই লম্বা লম্বা সরু সরুই হতে হবে। যদি ভুল করে আমার বাবা আমাকে হেল্প করতে গিয়ে চৌকো চৌকো কেটে ফেলে, আমার কান্না পেয়ে যায়। ঠিক, কারেক্ট। মানুষে আই এম হেয়ার উইথ ইউ।
কি যে মনের কথা বললে না, কি যে রিলেটেবল কথা এটা পেয়ে যায় যে আমি একটা প্ল্যান করে রাখলাম, ওটা চোখ কি দেখতেও বিচ্ছির লাগবে, গাজরগুলো লম্বা লম্বা করে কাটা, সবুজ ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কাটা, লালটা তো চোখ চোখ। এটা খুবই দুঃখের ব্যাপার, আমি ইউজই করি না ওই লাল। কারেক্ট। এবং আমি এই কারণে কি করে জানো, কাউকে কাটতে দিই না, নিজেরটা নিজে করি, আমি নিজেরটা নিজে করি। লাউ আমার এক কাজের মাসি আছে, সে এসে একদিন লাউ কেটেছিল, একদিন। তারপরে আমি নিজে আমার মতো, মানে আমি ভেবেছি আমি লাউটা দেখলাম, বলো কাটা হয়ে গেছে, আমি লাউটা দেখলাম, ঠিক আছে, বললাম এটা দিয়ে আমি কি করব, এটার মধ্যে আর্ট কোথায়, এটার মধ্যে শিল্প কোথায়, এটা কি করে করাইতে গেলে আমি ওই ফিলটা পাবো? হয় না, এতে কিছুতেই হতে পারে না। সেদিন আমি যেটা বানিয়েছিলাম সেটা খেতে খেতে ভেতরে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি জানি সবজি কাটার উপর ডিপেন্ড করে স্বাদটা, অফকোর্স। সেটা ওই জন্যই তো পেঁয়াজ দো পেঁয়াজ, দুই রকম ভাবে পেঁয়াজটা, এই চিকেন দো পেঁয়াজ, পেঁয়াজটা দুভাবে কাটতে হবে, না তো টেস্টি আসবে না। তো অনেকে বোঝে না, ঠিক আছে। তার মানে খেতে ভালোবাসো তুমি খুবই, তো এই জায়গাটা একটা মিল হচ্ছে, খুবই ভালো। খুবই খেতে ভালোবাসি, মিউজিক ভালোবাসো, খেতে ভালোবাসো, আর কি চাই? আপনাদের ফুল অবশ্যই, গার্ডেনিং, ফুল টুল এগুলো। এই দেখো এই যে এসে আমার চোখে ওখানে তোমার পাশে ওদিকে এদিকে একটা, এটা একটা অর্কিড গাছ যেটাতে একটা ফুল জাস্ট পড়েছে, মানে জাস্ট ঝরেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, অর্কিড, এটা নতুন বেরোচ্ছে, এখানে ফুল হবে। এসেই বললাম না আমার চোখ চলে, আমি তো অনেকক্ষণ ধরে তো সারাক্ষণ তো ভাবে তাকাতে পারি না, তো অনেকবার দেখবে তুমি যদি রিভাইন্ড করে দেখো আমার চোখটা 2-3 বার, আমি প্রথমে ভাবলাম এটা ফেক না, আচ্ছা না ও আসল গোলাপ, পেছনের পাতাগুলো ফেক। কোনো কিছু ফেক কেন হবে? এটা সোল কানেকশন পডকাস্ট, উই কানেক্ট সোলস, তো এভরিথিং ইজ অরিজিনাল। এসে যে পাতাটা, দেখো তো এটা এ তো আমার বন্ধু, এর সঙ্গে কথা মাঝে মাঝে, একটুখানি মাঝে মাঝে অভিমান করে। গানা, ওই যে প্রথমেই গিয়ে বলেছিলাম গানা খানা জ্বালানা, জ্বালানা অ্যাজ ইন খানা নেই জ্বালানা হতা হয়। আমি যেটা আমি খাই সেটা তো জমে না যায়, যেটা অলরেডি হয়ে গেছে, ওখানে থাকতে থাকতে ওখানে জিম করে গিয়ে জ্বালাই। তো আমার লিফটিং ওয়েটস একটু আমার ইচ্ছা আছে, ভাল লাগে। আর এই ফুল টুল, সে আমার মা, মানে গাছ কিনে আনি আমার মা দেখে, আমার মা আমাকে বলেছে এই মুহূর্তে আর কোনো গাছ কিনতে না, কারণ খাটনিটা আমার মায়ের হয়, আমি কিনে সার, তার জন্য এই মুহূর্তে কিনছি না। কিন্তু ওই খাবার দাবার, গান বাজনা, এই গাছ পাছ আর একটু ওয়েট লিফট করতে ভালো লাগে, দ্যাটস ইট। বাহ, তুমি জিম টিম করো? মানে করতে হয় অবশ্যই, মানে মোটা হয়ে গেছিলাম, তারপরে মনে হয়েছে যে একটু রোগা টোগা হতে হবে, নাহলে অসুবিধা আছে, তো অনেকটা রোগা হয়ে গেছিলাম। রোগা হয়ে আবার ওখানে গিয়ে একটু মোটা হয়ে গেছি, কারণ ওখানে শুধু খেতাম আর গাইতাম, স্ট্রেস হলেই খেতাম এবং স্ট্রেস চলে গেলে গাইতাম, আবার গাইতে গিয়ে স্ট্রেস চলে আসলে খেতাম, তার জন্য একটু ওয়েট গেন হয়ে গেছে, আবার জিম করে কমিয়ে নেবো পুজোর আগে, আবার স্লিম। আর পারফর্ম করো তুমি, ওটা পারফর্মার, তো তোমাকে তো একটু থাকতেই হবে। হ্যাঁ অবশ্যই। তোমার সবচেয়ে প্রিয় পারফরমেন্স কি তোমার পুরো সিজনে? আমি জাস্ট বোধহয় কাউকে বলেছি কিনা জানি না, আমার সবচেয়ে প্রিয় ওটাই, শিলাকে জওয়ানি। আমি না, আই ডিড নট এক্সপেক্ট দ্যাট, মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। সত্যি বলছি, আমি শিলাকি জওয়ানি তোমার প্রথম ওই রকম একটা জ্বালাময়ী পারফরমেন্সে বললাম ওরে বাপরে, এটা তো একটা মানে অন্য লেভেলে। এবং আমার মনে হচ্ছিল খুব, যদি এটা আমি লাইভ শুনি কোনোদিন, হেভি মজা লাগবে। হ্যাঁ লাগবে, আমি একদম প্রমিস করতে পারি। এইদিকে আশেপাশে যখন লাইভ হবে, ইউ জাস্ট টেল মি টু কাম প্লিজ। ইয়েস, ওকে, কারণ আই উড লাভ টু ওয়াচ ইউ লাইভ। আমার মনে হয় দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ টিভিতে দেখেছি, সামনাসামনি দেখলে আরো মজা হবে। হ্যাঁ একদম, তোমাকে সর্বপ্রথমে ফোন করব। কারেক্ট, একদম। হ্যাঁ এটা প্রমিস, কিন্তু হ্যাঁ ডকুমেন্টেড থাকলো। এদিক ওদিক হলে আমি সোশ্যাল মিডিয়া দিকে কাঁদবো। মানুষই আমাকে বলেছিল, আমাকে আর বলেনি, কিন্তু না বলবো। জোকস অ্যাপার্ট, আমাকে একটা কথা বলো, শুভজিতের সঙ্গে যে তোমার সম্পর্কটা, এই সম্পর্কটাও একটা খুব মিষ্টি সম্পর্কের ডেভেলপমেন্ট দেখলাম আমরা, এবং তোমাদের ইমোশনটাও খুব রিয়েল মনে হলো। তো এটা হাউ ডিড হ্যাপেন, আর কিভাবে এতটা ক্লোজনেস তৈরি হলো? তো সুপার সিঙ্গার থেকে আমি শুভজিৎকে চিনি, ও ফাইনালিস্ট ছিল, তো আমাদের তখন থেকেই আমরা সবাইকে চিনি, তো আমরা অলরেডি কমফোর্টেবল। বাট ইন্ডিয়ান আইডলে এসে ওটা আরও বেশি, আরও ওর সাথে আমার বেশি ভালো বন্ধুত্ব, আরও বেশি ভালো আমার মানে ভাই বোনের সম্পর্কটা। আমি তোমাকে বলছি, যখন আমরা কারোর সাথে সম্পর্ক শুরু হয় সব কিছু ভালো না, ও খুব ভালো, ওর কোনো খারাপ নেই, হয় কিছুই ভাল লাগে না, তো পোষায় না ওকে, তো কিছু নেই। আর একটা যখন আমরা ডিসাইড করে ফেলি যে না অ্যাকচুয়ালি আই লাইক দিস পারসন, তো ওকে আমার ভাই হিসাবে আমার ভালো লাগে ওকে, তো সব কিছু ভালো হয়। ওটার ঊর্ধ্বে আমাদের সম্পর্ক, আমাকে অতিরিক্ত বিরক্ত হই, আমাকে অতিরিক্ত বিরক্ত করে, এবং ওকে আমি এমনও হয়েছে, আমি এখন ঘর থেকে বেরো, এরকম করে তাড়িয়েও দিই,
আবার মুখও ফোলায় সেটার জন্য। আচ্ছা তো ওকে আমার মানাতে গিয়ে চকলেট কিনতে হয়, অনেক কিছু করতে হয়, তাও মানে না, তারপরে একদম ভালো করে বোঝাতে হয়, তারপরে বাবু মানেন। তো এরকমও হয়েছে। আর ও না খুব মানে স্ট্রেট টু দ্য ফেস, ও বেশ আমার মতো স্ট্রেট টু দ্য ফেস, মানে কোনো মেয়ে ওর হাত ধরে এরকম করে জড়িয়ে হ্যাঁ এরকম করে সরিয়ে দেবে, ও হচ্ছে কি ওই ধরনের ছেলে, ঠিক আছে। তো সেখানে আমি এরকম অনেকবার দেখেছি, আমি যখন ঘুমাচ্ছি মানে শ্যুট থেকে আসার পথে আমার মাথাটা যত ওই গাড়িতে না লাগে, ও অনেকবার এরকম হাতটা দিয়ে রেখেছে, দিয়ে এবার ওর হাত ব্যথা যাচ্ছে বলে মাথাটা ধরে জাকিয়ে দিয়েছে যাতে আমি ঘুম থেকে উঠে পড়ে ওকে যাতে হাতটা না রাখতে হয়। তো হচ্ছে কি এরকম তোর সাথে আমার মানে ভাই মানে খুব ভালো, তো ভালো আগে ছিল খুব ভালো, এখন ওকে আমি বিরক্ত মানে অতিরিক্ত বিরক্ত হই। ও মানে অনেক সময় আমাকে দেখে বিরক্ত বলি ন্যাকা এরকম করে বলে কিছু একটা করলে, মানে ও মনে করে যে আমি কোনো মেয়েসুলভ ব্যবহার বা আচার আচরণ করতে পারি না। আচ্ছা, কারণ আমি একটু মানে কথা বলি যে আমি হাতে যে নখ করেছি সেটাও অভ্যস্ত নয় দেখতে। হ্যাঁ, কারণ আমার হাতে কখনো নখ থাকে না, আমি নিজে কানে দুল পরি না, তো এরকম অনেক কিছু আছে। তো আমাকে হাতে এই নখটা মানে বানাতে দেখেছি, নেল পালিশ ফেলিশ পরে আমি এটা করেছি, তার জন্য বাবা হঠাৎ তো মেয়ে সাজার ইচ্ছা হলো কেন মানে এরকম দেখে বললো না একবারও যে খুব ভালো লাগছে দেখতে, এটা বললো না, এসে বাবা মেয়ে খুব ইচ্ছা হয়েছে, উইনার হয়েছে বলে খুব মেয়ে সাজার ইচ্ছা হয়েছে, তো এরকম কমেন্ট করে। তোর সাথে আমার এখন এই জায়গায় এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। মানে আবার রিল পাঠিয়েছি একটু আগে যে প্রতি মাসে যদি তোমার ভাইকে তুমি যে আয় করবে সেখান থেকে কিছু কিনে খাওয়াও, তাহলে তোমার যে একটু ফেক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওগুলো হয় না, যদি এরকম কিছু খাওয়াও তাহলে তোমার কোনোদিন আয় বন্ধ হবে না, ওরকম সব রিল পাঠায় আমাকে যাতে আমি ওকে খাওয়াতে থাকি। তারপরে তোমাদের একটা সত্যি দিদি ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক ভালো গাইলে আমি এবার কাঁদি ঠোঁট ফুলিয়ে, আবার ওকে যদি চুলটা আবার এরকম করি বলে আমার চুলটা নষ্ট করো না। আচ্ছা, হ্যাঁ, আবার যে কাঁদি ওটা যে আবার মানে ধরো রিল ছাড়লো, ওটা মানে আমার এক্সপ্রেশনটা আগে রেখে তারপরে রিলটা ছাড়বে, মানে আমি যে কাঁদছি ওর গান শুনে, হি ওয়ান্টস টু মেক ইট ভেরি ক্লিয়ার যে দেখো আমার গান শুনে ওর দিদি কাঁদছে। আবি মুজমে কাইটা আমাকে ডেডিকেট করে গেছিল, তো রিলটা আমি এরকম করে কাঁদছি, ওই মুখটা রেখে ও তারপরে রিলটা ছেড়েছে। মানে অদ্ভুত না, মানে ও আমাকে ভালোবাসে এদিকে ও মানে বিরক্তও করে অতিরিক্ত। তার জন্য আমি বলি টিপিক্যাল ভাই বোনের যেরকম সম্পর্ক আমার সাথে হচ্ছে কি শুভজিতের সেটা। বাহ, আর এরকম মানে রিয়েল সম্পর্ক যে তৈরি হতে পারে মানে একটা এটা সত্যি মানে কেউ বিশ্বাস করতে চায় না। এমন না যে ও আমাকে রোজ ফোন করে বা কিছু, কিন্তু রোজ রিল চলে আসে যে ও কি খাওয়ালে ওর আমার মাসে কাজ ভালো আসবে এরকম চলে আসে। বা ওই বোনকে ধরেছে তো মানে আমার হাসিটার একটা বাঁদরের হাসি নাকি সেম, সেটা আমাকে আবার এডিট করে পাঠিয়েছে। তো এটা হচ্ছে ফোন করে খোঁজ নিল না আমি কেমন আছি, বেঁচে আছি না মরে আছি, না আমার মুখটা বাদরের মতো, সেটা আমাকে পাঠালো। এটা ওর সাথে আমার সম্পর্ক আছে, এটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কারেক্ট আছে। তোমার সঙ্গে আড্ডা মেরে কিন্তু খুবই মজা হচ্ছে। আমারও তোমার সাথে আড্ডা মেরে খুব মজা হচ্ছে। হ্যাঁ, এবং মানে একটা আমাদের মোটামুটি পুরো রুমটার সঙ্গে আমরা একটা এই আড্ডাতে কিন্তু সামিল করে নিচ্ছি আমরা, মজা আছে। কিন্তু যে কোনো আর্ট ফর্মের যে কোনো প্র্যাকটিসের একটা রেওয়াজের, গান তো বিশেষ করে রেওয়াজের একটা ব্যাপার থাকে। তো তোমার এখন তো অবশ্যই নিশ্চয়ই কাজের প্রেশার এবং শিডিউল, অবশ্যই যাতায়াত করতে হবে, অনেক শো করতে হবে, এর মাঝখানে রেওয়াজের টাইমটা বের করতে হচ্ছে ঠিক করে? হ্যাঁ, মানে টাইম তো থাকে, কারণ মিথ্যা কথা বলা হবে যদি বলি আমি ঘুম থেকে উঠে পর্যন্ত চোখ বন্ধ করলে প্রচুর কাজ, মিথ্যা কথা ওরকম হয় না, থাকে। আমি এটাও মিথ্যা কথা বলবো না যে উইদাউট ফেল আমি রোজ এই মুহূর্তে মানে এখনকার কথা বলছি যে এই বিজি স্কেডিউলের মধ্যে আমার যে কিছু দিন মনে হয় যে আমার মাই ভয়েস ইজ টু টায়ার্ড, সেদিনকে আমি স্কিপ করি। কারণ রেওয়াজের থেকে দূরে আছি বলে এই নয় যে গান বাজনার থেকে দূরে আছি, কারণ হয়তো কোনো দিন আমার মানে এই ধরো আমি পডকাস্টটা আমি ডান করব, সেটা বেশ অনেকক্ষণ ধরে কথা বলছি, তারপরে আমি একটা রেকর্ডিংয়ে যাব, আমি অনেকক্ষণ ধরে গান করব, তো বেসিক্যালি আমার ভয়েসটা বেশ আজকের জন্য খুব ইউজ, তার মধ্যে সকালবেলা থেকে কথা বলা থেকে শুরু করে রাত্রিবেলা থেকে কথা বললাম, ভয়েস তো আমার ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি তারপরে গিয়ে মনে করি যে আমি অত্যন্ত টায়ার্ড হওয়া সত্ত্বেও আমার আজকে রেওয়াজ হয়নি, আমি সব কিছুর পরে গান গাইতে বসবো, রেওয়াজ করতে বসবো, যদি ইচ্ছা হয় কারো ভাল লাগে ভেরি গুড, বাট আমার যদি ভয়েস টায়ার্ড তাও আমি জোর করে করছি, সেটা আমার ভয়েসের জন্য উল্টে ক্ষতি করতে পারে। তো যেদিনকে আমার ইচ্ছা হলো, যেদিনকে আমার সকালবেলা উঠে বা বিকেলবেলা আমার কিছু নেই, আমার ইচ্ছা হলো আমি ভোকাল এক্সারসাইজেস বা রেওয়াজ আমি করে নিলাম। কিন্তু আমার যেদিনকে মনে হয় যে না আমার ভয়েস ইজ টু টায়ার্ড
বা আমি অলরেডি আজকে ওই যে আবার বললাম রেওয়াজ করছি না মানেই না যে গানের থেকে দূরে, অলওয়েজ কিছু না কিছু চলতে আছে, মাথাতে চলছে বা গাইছি, কিছু না কিছু একটা করছি, গানের থেকে দূরে তো নই। তো মিউজিকের মধ্যে আছি, বাট 1-2 দিন যদি স্কিপ হয় আই স্কিপ ইট। মানে আমার কোনো বাধ্যবাধকতা নেই যে অত্যন্ত বিজি স্কেডিউলের মধ্যেও আমি করবই করবো, এটা আমার এখনো পর্যন্ত আসেনি। আমি চাই আসুক, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তার জন্য আমি যেদিনকে রেওয়াজ করি, যেদিনকে আমার হয় না, 1-2 দিন স্কিপ যায়, সেদিনকে আই ডোন্ট মানে হে বাবা খুব গিল্ট করি। হ্যাঁ, সেটা যদি অনেক দিন হয়ে যায় তখন একটা গিল্ট আসা শুরু করে, কিন্তু ওই আর কি, মানে আমি মোট কথা গানের মধ্যে থাকতে পারলে ভালো। ওই একটা কথা আছে না, ইউ আর নেভার স্ট্রেসড অফ ওয়ার্কিং, মানে ইউ আর স্ট্রেসড বিকজ ইউ হ্যাভ আ লট অফ ওয়ার্ক বাট ইউ নট ডুইং এনিথিং অ্যাবাউট ইট। তো ওইটা যেন কাজ করছি তো আমি ভালো আছি, যদি কিছু করলাম না, একদম কিছু হচ্ছে না, তখন একটা অস্বস্তি হয়। এখন এই মানে বিশেষ করে কয়েকটা দিন তো খুবই, মানে কয়েকটা দিন বলতে প্রথমের দিকে, আর তার মধ্যে তোমার এখন তো ব্যস্ততা ওভারঅল তোমার লাইফেরই ব্যস্ততা বাড়তে চলেছে, এবং দিনে 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 এই ব্যস্ততা আরও বাড়তে থাকবে। হ্যাঁ, যতদিন তাই হওয়ার কথা। এবং তুমি এবং এই ব্যস্ততার মধ্যেও মানে ওই আর কি, ওইটাই আমাদের জীবনের একটা খুবই ব্যালেন্সের জায়গা, যে কমার্শিয়ালাইজেশন অফ আর্ট অ্যান্ড পার্সোনাল প্র্যাকটিস অফ আর্ট, এটার ব্যালেন্সটা তো, এটা তো খুব নর্মাল একটা ব্যাপার, এটা তো করতেই হবে। তোমার প্ল্যানের কথা শুনলাম, তোমার নেক্সট কী কী আসতে চলেছে সেটাও শুনলাম। আমরা প্রায় শেষের দিকে, আমরা একটা শেষ প্রশ্ন করব। সেটা হলো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মানুষই ইন্ডিয়ান আইডল হয়ে গেলে, তো ইন্ডিয়ান আইডল জিততে গেলে বা ইন্ডিয়ান আইডলে ভালো করতে গেলে বা নিজেকে সবার থেকে আলাদা করতে গেলে কি করতে হবে, এই প্রশ্নটা তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, তুমি কি আর উত্তর দিতে পারবে? একটা রুলস তো কিছু নেই, দেয়ার ইজ নো রুল যে এটা ফলো করলে হবে। আমি বলবো ডু হোয়াট ইউর হার্ট সেজ। এবং বেসিক তো কিছু পয়েন্টস রয়েছেই, যে প্র্যাকটিস, প্রিপেয়ার ইউর সেলফ। আমার মনে হয় খুব ভালো গাইয়ে হওয়ার পরেও তুমি যদি নার্ভটা ঠিকঠাক না রাখতে পারো অন স্টেজ, তো সেক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে, বা কনফিডেন্স যদি না থাকে, বা অনেক সময় অনেক হয় না লাজুক হয়, দে সিঙ্গিং whenever they are in a room, they're singing fabulous, বাট অনেক মানুষ দেখলে একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে, তো সেটা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা, বা হাতে একটা মাইক নিয়ে প্র্যাকটিস করা, দ্যাট উইল হেল্প। বাট আমি বলবো যে মানে এই পুরো যে জার্নিটা আছে না, এটা ইটস মোর দ্যান ইউ। মানে আমার মনে হয় একটা শো কমপ্লিটলি হিট হয় সেই যতজন ওই শোটার সাথে রিলেটেড, যে তোমার অডিশন নিচ্ছে সে কি স্টেট অফ মাইন্ডে আছে, তুমি যখন অডিশন দিচ্ছ তুমি কি স্টেট অফ মাইন্ডে আছো, যখন শোটা শুরু হয়ে গেল, মানে ডিরেক্টর থেকে শুরু করে যে ফ্লোর মপ করছে, সবার একটা মিলিত চেষ্টা, এবং সবার একটা মানে এভরিবডি ওয়ান্টস যে শোটা ওয়ার্ক করুক, এই সিজনটা ইউ ওয়ান্ট দিস সিজন টু বি আ হিট সিজন। আই থিঙ্ক সবার ওই ম্যানিফেস্টেশনটা মিলিয়েই একটা শো এরকম হিট হয়, বা একটা মানে এরকম একটা শো মানে উইনার তো আমি হলাম ঠিক আছে, বাট হোয়াট ইফ দ্য সিজন ওয়াজ আ ফ্লপ সিজন, কেউ দেখলোই না, কেউ জানলোই না আমি উইনার হয়েছি, দের ইজ নো পয়েন্ট, রাইট? না, অফকোর্স দের ইজ আ পয়েন্ট, বাট তাও যদি মানুষ আমাদেরকে বেশি শোনে বা শোটা দেখে, আমাদের জন্য ওটা খুব ভালো। মানে এটার জন্যই তো গাইতেছি, যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, আমাদের গান পৌঁছাতে পারে। তো আই থিঙ্ক whatever you can do whatever you can do from your side is sing well is very subjective. তো আমি বলবো মন দিয়ে, মানে যখন গাইছো আমি আমার বেস্টটা দেব। হতেই পারে একটা দুটো এদিক ওদিক হয়েছে, বাট স্টিল তুমি যদি মন দিয়ে গাইছো, তুমি কতটা অনেস্টলি গাইছো, দ্যাটস সামথিং আইল অ্যাডভাইস। আর হচ্ছে গিয়ে বাকিটা ইট উইল ফল ইন প্লেস, মানে যদি হওয়ার হয় এটা হবে। আই হ্যাভ সিন পিপল যারা একদম শর না সেটা কি করবে, দেবো কি দেবো না অডিশন, বাট দেন দিয়ে কতটা আগে গিয়ে কত সুন্দর গিয়ে লাইফে মানে অনেক কিছু করছে। আই হ্যাভ সিন পিপল লাইক দিস। আই হ্যাভ অলসো সিন পিপল যারা অনেক বছর ধরে চেষ্টা করছে, ইটস নট হ্যাপেনিং, বাট দে বোথ সিং ভেরি ওয়েল। ঠিক ঠিক। সো আমি সত্যি বুঝতে পারি না যে
কেন হলো, এর কেন হচ্ছে না, মানে বললাম না দের ইজ নো রুল, মানে ক্র্যাক করতে পারছি না আমি নিজেও ক্র্যাক করতে পারছি না যে ওয়াই ইজ নট হ্যাপেনিং। এটা না আমার মনে হয় কেউই ক্র্যাক করতে পারে না। কেউই ক্র্যাক করতে পারে না। ইটস অ্যাবাউট দ্যাট পারফেক্ট টাইম, মানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় সঠিক জিনিস নিজের জীবনে হওয়া, এগুলো আমার মনে হয় একটা কিছু কিছু মানুষের মধ্যে, আমার কিছু স্টুডেন্টসরা আছে তাদেরকে বলি আমি, কিছু কিছু মানুষের মধ্যে ওই বিশ্বাসটা এতটাই স্ট্রং হয়ে যায় যে আমি না যতটুকু আমি জানি ততটুকু আমি ভালো করি। That's it. এই বিশ্বাসটা যদি কারোর মধ্যে, এই বিশ্বাসটা করা কিন্তু ইজ নট ভেরি ইজি। নট অ্যাট অল ইজি। এই বিশ্বাসটা হওয়ার আগে অনেকবার এই বিশ্বাসটা ভাঙতে হবে, আচ্ছা মেবি আই এম নট দ্যাট। কারেক্ট একদম। দেন ইউ হ্যাভ টু ওয়াক अगेन, তারপরে তোর মনে হবে আচ্ছা আমার ট্যাড বিট বেটার। হ্যাঁ তো ট্রু, বাট দেন আমার আরেকটা যেটা আমার মনে হয় যে কমপ্লিটলি বি ইয়োরসেলফ। হ্যাঁ, whatever you are, whoever you are, be that only. মানে আমি এই শোটাতে গিয়ে আমি apart from myself আমি একদম অন্য কিছু হওয়ার চেষ্টাই করিনি, because that's a lot of work first of all. একদমই ইজি নয়। আমি যেটা নই সেটা একটা দিনের পর দিন দীর্ঘদিন ধরে পোর্ট্রে করা, আর মানুষ বুঝে যায়। হ্যাঁ খুবই বুঝে যায়। সো আইভ সিন পিপল ডু দ্যাট, যে আমি যেটা আছি মেবি আই এম নট এনাফ, আমি এইটা যদি প্রেটেন্ড করি তাহলে হয়তো আমাকে পছন্দ করবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইট ডাজন্ট ওয়ার্ক। সো যেমন আছো একদম জাস্ট ডু ইট, এবং দ্য স্টার্স, ইফ দ্য স্টার্স আর অ্যালাইনড ইট উইল হ্যাপেন। আমিও এটাই মনে করি। একজন আমাকে বলেছিল যে অগ্নিপথ যে গানটা, আবি মুঝমে কহি গানটাকে শুধু সোনু নিগম স্যারের গাওয়ার জন্য এতটা হিট হয়েছে। অফকোর্স নট। ইটস যে লিরিক্সটা লিখেছে, যে ডিরেকশন দিয়েছে, যে গানটা প্রোগ্রাম করেছে, যে প্রডিউস করেছে, যে সুর দিয়েছে, এবং অফকোর্স দ্য কম্পোজার অফকোর্স, অ্যান্ড তারপরে যে শুট, মানে যে সিনেমাটা যেটা নিয়ে সেটার যে ভিডিওগ্রাফি, এবং যারা অ্যাক্টার্স ছিলেন যে গাইছেন তারা কি ভেবে গাইছেন, হাউ মাচ দে want this particular project to work, কতটা সবাই মিলে চাইছে যে দ্যাট ইট শুড ওয়ার্ক, সেটা সবার ম্যানিফেস্টেশনটা সব মিলিয়ে দ্যাট ইজ আ বিগ থিং। সো আমার মনে হয় এই শোটার জন্য আমি বললাম না যে ডিরেক্টর ছিল থেকে শুরু করে, আমি থেকে শুরু করে যে মেন্টর ছিল, সবার একটা মিলিত ভাবনা ছিল যে উই ওয়ান্ট দিস সিজন, আফটার সিজন 12 উই ওয়ান্ট দিস সিজন টু ওয়ার্ক লাইক ক্রেজি, and it worked. and আমি আবার বলছি না বাদশা স্যার ওয়াজ এ ট্রিকি, মানে ইদার ইট কুড মানে ওয়ার্ক আর না হলে মানে প্রচন্ড খারাপ ভাবে ফেল করতে পারতো। হ্যাঁ, প্রথমে সব কমেন্টস এটাই থাকতো বাদশা ইয়া क्या कर रहा है, যখন শোটা এন্ড হলো নোবডি ইজ আস্কিং দ্যাট কোশ্চেন। না, একদমই তাই। ইনফ্যাক্ট এভরিবডি লাভস বাদশা। তার জন্য আমি বললাম যে বাদশা স্যারের সাথে যদি কেউ কিছুক্ষণ সময় না কাটায় তারা বুঝতে পারবে না বাদশা স্যার কি। সো মানে আমরা জাজ তো করিনি, বাট দেন না ইটস নট দ্যাট ব্যাড। সো দ্যাট হ্যাপেন্ড উইথ দিস শো। আর প্রথম থেকে আমরা খুব মন দিয়ে কাজ করেছি শোটার পিছনে। দ্য টিম, দ্য মিউজিশিয়ানস, যে টিমটা থাকে, এবং সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। আমাদের যে পারকাশন এবং সাহিল, এবং আমাদের যে ড্রামার সুনিত, এবং আমাদের যে গিটারিস্ট শান্তনু, এরা তিনজন নতুন। মানে এরা কখনো রিয়ালিটি শোতে, দ্যাট ডাজেন্ট মিন যে তারা কোনো অংশে কম ফ্রম দ্য আদার মিউজিশিয়ানস যারা অলরেডি রিয়ালিটি শো করছে। বাট দ্য স্ট্রেস, ওই এতগুলো গানের রিঅ্যারেঞ্জমেন্ট, সেগুলোর পেপার করা থেকে শুরু করে সেগুলো মাথায় রেখে বাজানো, ওরা তিনজন নতুন। দ্য মিউজিশিয়ান টিম, এটা অনেক বছর পরে আবার মানে আনন্দ শর্মার এই টিমটা, আনন্দ শর্মা হিমসেলফ আই থিঙ্ক আফটার 9 years হি ইজ ডুইং সিজন 15। তার আগে অন্য একটা টিম করতেন, দে ওয়ার অলসো আউটস্ট্যান্ডিং, বাট দেন দিস ইয়ার দ্য টিম চেঞ্জ। তো না বললাম না, ওর জন্য সব কিছু চেঞ্জ হয়ে সব কিছু মানে আলাদাভাবে সবার মিলিত প্রচেষ্টায় দিস সিজন ওয়াজ আ সুপার ডুপার হিট, অ্যান্ড দ্যাটস দ্য ভেরি ফার্স্ট টাইম। আইডলের এখন সিজন 15 হচ্ছে, কিন্তু আইডল একটা অন্য নামে, তারও আগে 5 বছর চলেছে। তো ইটস 20 seasons, তো 20 বছর ধরে হচ্ছেন কোনোবার ট্রফি বাংলায় আসেনি। দিস ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে মানে বাংলা ওয়েস্ট বেঙ্গলে এই ট্রফি, আইডল থেকে ট্রফিটা আসলো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ অল প্রি প্ল্যান্ড ফ্রম ওপর থেকে, সব প্রি প্ল্যান। এটা যদি প্রি প্ল্যান না হতো, আই ডোন্ট নো হোয়াট ইজ, মানে আই থিঙ্ক দিস ইজ হাউ ইউনিভার্স ওয়ার্কস।
আই এম আ ভেরি স্পিরিচুয়াল পারসন। তুমি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো? আমি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করি। আই বিলিভ ইন ডুইং, মানে নিজের কাজ করার পরে অ্যান্ড দেন সো আই এম নট ডুইং নাথিং, আই এম ম্যানিফেস্টিং। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। সো আই হ্যাভ অলরেডি রিটেন আ সং। তারপর আমি ভাবছি যে এই গানটা একটা ভালো সুর হবে এবং সেটা খুব ভালো লাগবে সবার, আমি এটাই বিশ্বাস করি। সো ইয়া। তো আমরা আজকের আড্ডা, মানে আমার যেটা মনে হচ্ছে যে এই আড্ডাটা অনেকক্ষণ কন্টিনিউ হতে পারে, কিন্তু তোমারও তারা আছে, আমাদেরও একটা টাইম লিমিট আছে। আমরা আড্ডা তো মানসী ঘোষকে ডেকে আমি এখন যদি তোমাকে বলি যে তুমি কোনো গান গাইবে না, এমনি ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ, সবাই এসে বলবে এটার কোনো মানে হয় না। কিন্তু আমাদের এরকম কোনো একটা গান গাইতে হবে যেটা কপিরাইট ছাড়া। আচ্ছা, কপিরাইট ছাড়া ফোক আর রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে অপশন আছে। ফোক গান গাইতে পারি। ফোক বা রবীন্দ্রসঙ্গীত তুমি বোধহয় গাও না? তাও কিন্তু ফোক গানটা রবীন্দ্রসঙ্গীতে একটু বেশি আমি কমফোর্টেবল। আমি অপার হয়ে বসে আছি, ও হে লয়ে যাও আমায়, পাড়ে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, লয়ে যাও আমায়, পাড়ে লয়ে যাও আমায়। বাবা ওফ, চান্স নিয়ে গেল তো দুম করে। আমার মনে হয় তোমার অনেক গান শুনেছে লোকে, এইটা বোধহয় প্রথমবার এইভাবে শুনতে পাবে কেউ। আমি জানি না করেছো, নিশ্চয়ই আছে বোধহয় কোনো, বাট দিস ওয়াজ ভেরি র। ইন আ মাইক, যেখানে এতক্ষণ কথা বলার পর মাই ভয়েস ইজ কোয়াইট লিটারালি শেকিং, মানে যখন আমি গানটা গাইতে যাই ইটস বাট ইট ওয়াজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ মানসী। প্রচণ্ড আনন্দ হলো তোমার সঙ্গে আলাপ হয়ে, তোমার সঙ্গে আড্ডা মেরে, এবং তোমার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি আছে যেটা আমার দারুণ লাগলো, এবং এটা ইনফেকশাস। ঠিক আছে, মানে তোমার সঙ্গে দেখা করে মন ভালো হয়ে যায়। আমার মনে হয় যে দর্শকদেরও তোমার সঙ্গে আলাপ তো করলো থ্রু মি, তাদেরও মন ভালো হয়ে গেছে। তুমি বলছিলে না যে সব থেকে একটা কি কমপ্লিমেন্ট পেয়েছো, যেটা আমার খুব হয়, তো এইটা আমি অ্যাড করলাম আমার কমপ্লিমেন্টের ঝুলিতে, যে আমার সাথে দেখা করলে মন ভালো হয়ে যায়। একদম, বাহ, বিউটিফুল। আনন্দ পেয়েছি আমি ওখানে এসে অত্যন্ত 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 আনন্দ পেয়েছি। আমি জানতাম আমি আনন্দ পাবো, কারণ আমি দেখেছি তোমার পডকাস্ট আগে, কিন্তু ওই যে হয় না যে তুমি বলে না যে ইটস মি, সো ইটস মি অ্যান্ড ইউ, তো ওইটা মানে তুমিও খুব পজিটিভ, তো আমার মনে হয় যে ওই একটা 1+1 একটা হয়ে গেছে। তো আই অলসো এনজয়েড এখানে এসে, আমার খুব 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 ভালো লেগেছে, এবং আই রিয়েলি হোপ টু সি ইউ সুন। ব্যাস, কারেক্ট আছে, ঠিক আছে, সব কথাবার্তা হয়ে গেলো। তাহলে আপনাদের সঙ্গে আলাপটাও হয়ে গেলো মানুষের আমার থ্রুতে, এবং একটা দুর্দান্ত আড্ডা আপনারা এনজয় করলেন। এটার জন্য কি করতে হয়, এই যে এতটা আমি যে করলাম, এই যে মানুষকে ডাকলাম, ফোন করলাম, এসে এই আড্ডা মারলাম, এতক্ষণ এই যে গান শোনালাম, লাইক করতে হয়, শেয়ার করতে হয়, আর সাবস্ক্রাইব করতে হয়, কমেন্টও করতে হয়। কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। কোন পার্টটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো? আর মানসীকে দেখে এতক্ষণ মন ভালো হয়েই গেছে, আমাকে দেখেও বোধহয় একটু একটু হয়। তো সুতরাং আমি যেটা বারবার সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। মানসীকে দেখে সেটা আরও একটু রিইনফোর্সড হলো যে হ্যাঁ, পজিটিভিটি তো এইভাবেই ছড়াতে হয় চারিদিকে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।